ভেঙে যায়, স্প্রিং ভেঙে যায়, বুঝছেন? যাত্রী হয়রানি হন তো। বৃষ্টি হলে পুকুর হয়ে যায়, নদী নালার মতো অবস্থা হয়ে যায়। সিটি কর্পোরেশন সিডিএ ওয়াসার সমন্বয়হীন কাজে চরম দুর্ভোগে চট্টগ্রামবাসী। উন্নয়ন প্রকল্পের ধীরগতিতে ক্ষোভ, লক্ষ্য নিয়ে এগুচ্ছে কাজ দাবি কর্তৃপক্ষের। করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত সীমান্ত জেলা স্বাস্থ্য ব্যবস্থা। সারা বিশ্বে এখন ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট। দেশে আজ শুরু হচ্ছে সিনোফার্মের টিকাদান। মুজিব শতবর্ষে নতুন করে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন 1.5 লাখেরও বেশি ভূমিহীন পরিবার। কাল ভিডিও কনফারেন্সে বাড়ি ও দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। অপহরণ নয়, ব্যক্তিগত কারণেই নিজেই আত্মগোপনে ছিলেন ইসলামী বক্তা আবু তহা। নিশ্চিত করলেন জবানবন্দিতে, নিজ জিম্মায় ছেড়ে দিলেন আদালত। ভোরের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ধীর গতিতে চরম দুর্ভোগে নগরবাসী। আর এতে এলাকাগুলোতে ব্যবসায় লোকসানের পাশাপাশি কাজের মান কমে যাওয়া এবং প্রকল্পে দুর্নীতি হওয়ার সুযোগ তৈরি হয় বলে অভিমত নগরবিদদের। যদিও এমন অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। অনেক বিশ্বাসের ক্যামেরায় ফেরদৌস লিপি রিপোর্ট। প্রায় 4 বছরের উপরে হচ্ছে এই রাস্তাটার এই দুরবস্থা। আমরা একদম পথে বসার অবস্থা হয়েছে। 4 বছরেও নগরীর পোর্ট কানেক্টিং সড়কটির উন্নয়ন কাজ শেষ না হয় ব্যবসায়ী লোকসান বইতে বইতে সর্বশান্ত হওয়ার কথা ক্ষোভের সাথে এভাবে জানান ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আলী। চট্টগ্রামের লাইফলাইন নামে খ্যাত নগরীর পোর্ট কানেক্টিং সড়কটি দেশের প্রধান সমুদ্র বন্দরকে সারা দেশের সঙ্গে সংযোগ করেছে। কিন্তু 2017 সালে শুরু হওয়া সড়কটির উন্নয়ন কাজ এখনো শেষ হয়নি। এমনকি সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ থাকায় যানবাহন ধোয়া মোছার কাজ করতেও দেখা যায় চালকদের। প্রকল্পের এই ধীর গতির কারণে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি অবরুদ্ধ অবস্থায় আছে এলাকার লাখ মানুষ। বরাবর কত হয়েছে এটা, কেউ এই পর্যন্ত কেউ আসে মাথা কামাচ্ছে না। গাড়ি গোতান চালাইতে পারি না, গাড়ি গোতান ভাঙি চুরি হয়ে যায়, আপনার মেনলি ভাঙি যায়, ওটা ভাঙি যায়, এটা ভাঙি যায়, আমরা কি করবো? নগরীর অপর প্রধান মোড় অক্সিজেন এলাকাতেও বছর 2 ধরে চলছে জলাবদ্ধতা নিরসনের উন্নয়ন কাজ। এখানেও বেহাল দশা সড়ক ও আশপাশের এলাকার। এভাবে নগরীর আগ্রাবাদ 2 নম্বর গেট, মুরাদপুর সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নানা সংস্থার উন্নয়নমূলক কাজ চলছে। এতে নাকাল অবস্থা নগরবাসী। চাক্কার লিফট ভেঙে যায়, স্প্রিং ভেঙে যায়, বুঝছেন? যাত্রী হয়রানি হন তো, মনে করেন যে ইনকামও হয় না। একটু বৃষ্টি হলে পুকুর হয়ে যায়, নদী নালার মতো অবস্থা হয়ে যায়। তবে কর্তৃপক্ষের দাবি নির্দিষ্ট সময়ে শেষ করার গতি নিয়ে প্রকল্পের কাজগুলো এগিয়ে চলছে। জলবদ্ধতা প্রজেক্টটা যেটা করতেছে সেটা হচ্ছে 4 বছরের মেয়াদী প্রজেক্ট, সেটা আপনার 2 বছর মাত্র হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছে দেশে আধুনিক প্রকল্প ব্যবস্থাপনার অভাব রয়েছে চরমভাবে। এতে একটি প্রকল্প শুরু হওয়া থেকে শেষ না হওয়া পর্যন্ত নানা সংকটের মুখোমুখি হতে হয়। এমনকি উন্নয়ন প্রকল্পের মতো প্রকল্পগুলো ধীরগতির কারণে একদিকে যেমন জনদুর্ভোগের সৃষ্টি হয়, অন্যদিকে যথাসময়ে সেবা দিতে না পারায় রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের অপব্যয় হয়। অনুমোদনের দীর্ঘসূত্রিতা, দ্বিতীয় সংকট হচ্ছে অর্থ বরাদ্দের সংকট। প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে কিন্তু যথাসময়ে অর্থ ছাড় করা হচ্ছে না। তৃতীয়ত হচ্ছে ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত জটিল এবং অবিশ্বাসযোগ্য পদ্ধতি। বর্তমানে বন্দরনগরীতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা সহ বিভিন্ন সংস্থার অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প চলমান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত সীমান্ত জেলাগুলোর স্বাস্থ্য ব্যবস্থা। লাগামহীন সংক্রমণের মধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়েছে ভারতীয় ধরন। রাজশাহী খুলনা অঞ্চলে দিন দিনই পরিস্থিতির অবনতি হচ্ছে। অক্সিজেন সংকট সহ নানা সীমাবদ্ধতায় হাসপাতালেও মিলছে না পর্যাপ্ত চিকিৎসা সুবিধা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কঠোর বিধিনিষেধের মধ্যেও কোনোভাবে ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ ও মৃত্যু হার। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকেই বিভিন্ন জায়গায় বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় মৃত্যুর সূচকে সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগ। একদিনে এই বিভাগে মারা গেছেন 15 জন। চট্টগ্রাম জেলায় শনাক্ত হার 19%, নতুন করে আক্রান্ত 222 জন। 24 ঘন্টায় মৃত্যুহারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ, মারা গেছেন 12 জন। অক্সিজেন ও শয্যা সংকটে হাসপাতালের বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বিধিনিষেধ না মানায় শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে করোনা। পর্যাপ্ত ব্যবস্থা ভালো,
প্রত্যেকটা রোগীর জন্য অক্সিজেন ব্যবস্থা আছে। নাটোরের করোনা পরিস্থিতি অবনতি হয়েছে। উপসর্গ নিয়ে সদর হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার 23.55%। করোনায় বিধিনিষেধ থাকলেও মানছেন না সাধারণ মানুষ। খুলনা অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে একদিনে 678 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 222 জন। আক্রান্তের হার 33%। ডেডিকেটেড হাসপাতালে 130 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 165 জন। আমার মুখে এটা রাখতে হবে, কিন্তু আমরা এটা না রেখে আমরা ইচ্ছে মতন গায়ে গায়ে চলতেছি। সাতক্ষীরায় প্রতিদিনের মতো শনাক্ত হার 45%। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরও 4 জন এবং আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন। জনগণ যতদিন না পর্যন্ত সচেতন হবে, যতদিন না পর্যন্ত এই লকডাউনের সাথে একাত্মতা পোষণ করবে স্বাস্থ্যবিধির সাথে, ততদিন পর্যন্ত কিন্তু করোনার এই ঢেউটা সামাল দেওয়া কঠিন হবে। গত 24 ঘন্টায় সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড যশোরে 606 জনের নমুনা পরীক্ষায় 251 জন শনাক্ত। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে মারা গেছেন 4 জন। উচ্চ ঝুঁকির কারণে যশোরের 5 পৌরসভা ও 9টি ইউনিয়নে লকডাউন বাড়ানো হয়েছে। গত 24 ঘন্টায় আমরা 606 জনের নমুনা সংগ্রহ করেছিলাম। তার মধ্যে 291 জন করোনা রোগী হিসাবে শনাক্ত হয়েছেন। হাসপাতালে 2 জন মারা গেছেন। এছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর ও মাগুরা সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। জনসচেতনতা সৃষ্টিতে করা হচ্ছে মাইকিং। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে রাজধানী জুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট। আইসিডিডিআরবির গবেষণায় ঢাকায় শনাক্ত করোনা আক্রান্ত রোগীর 68% দেহেই মিলেছে এই ভ্যারিয়েন্ট। মে ও জুন মাসের প্রথম সপ্তাহ জুড়ে গবেষণা চালায় ওই প্রতিষ্ঠানটি। এমন অবস্থায় ঢাকার পরিস্থিতি খুলনা ও রাজশাহী বিভাগের মতো হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আঞ্চলিক লকডাউন সহ নানা পরিকল্পনা, তবুও কমানো যাচ্ছে না দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর করোনা সংক্রমণ। একদিকে বাড়ছে নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা, অন্যদিকে সাধারণ মানুষের মাঝে কাঙ্ক্ষিত সচেতনতার অভাবও লক্ষণীয়। এদিকে সীমান্তবর্তী এলাকাগুলোর এমন পরিস্থিতির মাঝে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে রাজধানী ঢাকার পরিস্থিতি। আন্তর্জাতিক উদারময় গবেষণা সংস্থা আইসিডিডিআরবির সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, ঢাকায় শনাক্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগীর 68% দেহে অস্তিত্ব রয়েছে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের। প্রতিষ্ঠানটির গবেষকরা গত 25 মে থেকে 7 জুনের মধ্যে ঢাকার 60 জন কোভিড রোগীর নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করেছে। এদের মধ্যে অন্তত 41 জন ডেল্টা ভেরিয়েন্ট দিয়ে সংক্রমিত ছিলেন। এছাড়া 22% নমুনায় পাওয়া যায় সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। এমন পরিস্থিতিকে ভারতীয় ভেরিয়েন্টের সামাজিক সংক্রমণকাল উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব বেশি পড়বে ঢাকার আশপাশের জেলাগুলোতে। ঢাকায় এখন সামাজিক সংক্রমণ চলছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। ঢাকা শহরে যাদের এখনো কোনো ভ্যাকসিন পায় নাই এবং যাদের আগে সংক্রমিত হয়নি, ওদের সবার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটার থেকে ঢাকার লোক থেকে বেশি প্রবলেম না হলেও ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে সেগুলোতে অনেক বেশি সংক্রমণ হবে এবং ওইসব রোগীগুলা ঢাকায় চলে আসার কারণে ঢাকার উপর চাপ সৃষ্টি হবে। সংকট মোকাবিলায় লকডাউন, আইসোলেশন, টেস্ট বাড়ানো সহ টিকা কার্যক্রম বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সংক্রমণটা অন্যান্য ভেরিয়েন্টের চাইতে এটা বেশি মাত্রায় দ্রুত গতিতে ছড়াচ্ছে। যখন সংক্রমিত হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট দ্বারা, তাকে হাসপাতালে বেশি দিন থাকতে হচ্ছে। প্রত্যেকটা রোগীকে আইসোলেশনে নেওয়া দরকার, তাদের চিকিৎসার আওতায় আনা দরকার এবং সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, সবাই টিকা দেব। গত 8 মে দেশে প্রথম ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO জানায়, অতি সংক্রামক হওয়ায় সারা বিশ্বেই এখন ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে। এদিকে শুক্রবার বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন 8,000-এরও বেশি মানুষ। ভারতে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা স্থিতিশীল থাকলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি মহামারী। দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে করোনার দাপট এখনও স্পষ্ট, যদিও আক্রান্ত এবং মৃতের হার কমার সাথে সাথে অনেক স্থানেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। দেশটির কর্তৃপক্ষ বলছে, ভারতীয় কিংবা ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় আবারও বিধিনিষেধ কড়াকড়ি করা হবে কিনা তা বিবেচনা করছে ব্রিটিশ সরকার। শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বজুড়েই ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে WHO।
আর সংস্থার প্রধান আদানম গ্যাব্রিয়াসুস জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝির মধ্যেই বিশ্বের সব দেশের অন্তত 10 ভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এদিকে শুক্রবারও বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন 8,000-এর বেশি মানুষ, আক্রান্ত হয়েছেন 4 লাখ। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হচ্ছে আজ। গতকালই জেলা পর্যায়ে পাঠানো হয় ভ্যাকসিন। চট্টগ্রামে পৌঁছে গেছে 91,000 টিকা। আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। চীন থেকে দ্বিতীয় দফা উপহার পাওয়া সিনোফার্মের টিকা দেশে আসার 5 দিন পর চট্টগ্রামের জন্য বরাদ্দের অংশ 91,200 ডোজ শুক্রবার জেলায় এসে পৌঁছেছে। সকাল 8:30টায় জেলা সিভিল সার্জন এই টিকা গ্রহণ করেন। পরে সেগুলো সিভিল সার্জন কার্যালয়ে ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণের জন্য নেওয়া হয়। সিভিল সার্জন জানান, শনিবার বৈঠক করে এসব টিকা দেওয়া শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এবার আগের মতো একাধিক টিকা কেন্দ্র থাকবে না। ছাত্রছাত্রীরা তাদের যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে তারা তাদের যে ইনস্টিটিউশনের আইডি কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে একটি নির্ধারিত ফর্মে রেজিস্ট্রেশনের সাহায্যে তারা ভ্যাকসিন দিতে পারবে। তবে দ্বিতীয় ডোজ পাওয়ার আগেই তারা এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সিনোফার্মের এসব টিকা দেওয়ার ক্ষেত্রে আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা অগ্রাধিকার পাবেন। এর বাইরে পাবেন ফ্রন্টলাইনার, মেডিকেল শিক্ষার্থী, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং চীনা নাগরিকরা। যারা আমাদের ফ্রন্টলাইনার তাদের ভিতরে যারা রেজিস্ট্রেশন করা আছে ওই কেন্দ্রে কিন্তু প্রথম ডোজ পান নাই, তারাও অগ্রাধিকার পাবেন। একইভাবে যে সমস্ত প্রবাসীরা আছেন তারা রেজিস্ট্রেশন করা থাকলে যদি প্রথম ডোজ না পেয়ে থাকেন তারা পাবেন। শনিবার থেকে সিনোফার্মের টিকা প্রয়োগ করার পরিকল্পনা আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় বিনামূল্যে জমিসহ ঘর পাচ্ছেন তালিকাভুক্ত 53,000 ভূমিহীন পরিবার। এরই মধ্যে ঘর নির্মাণ সহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ঘরগুলো সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। যাদের কখনো আশ্রয় আর আবাসনের ব্যবস্থা কল্পনা করারও সাহস হতো না, তাদেরই এবার মাথা গোঁজার ঠাঁই হবে আপন ঠিকানা। জীবনের মোড় ঘুরে যাবে এমন স্বপ্ন জাগানো ঘরগুলো এখন কেবল হস্তান্তরের অপেক্ষায়। প্রত্যেকটি ঘরে আছে 2টি কক্ষ, একটি বারান্দা, একটি বাথরুম ও রান্নাঘর। 2% জমির উপর নির্মিত এক একটি ঘর পাবেন ভূমিহীনরা। আমার বাড়িঘর কিচ্ছুই নাই, মেষের জায়গায় থাকি, বাড়ি নাই, ঘর নাই, অনেক কষ্টেই থাকতাম। আমি ভালো ঘরে আসছি, আমি তাতে অনেক খুশি হয়েছি। আশ্রয়ন প্রকল্প 2-এর আওতায় বরিশাল, ভোলা, বাগেরহাট, ঝিনাইদহ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা হলো এমন ঘর। 20 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো হস্তান্তর করবেন। 3 রকমের তালিকা তৈরি করেছে, ক, খ, গ। যাদের আসলে কেউ দেখার নেই, এই ধরনের মানুষগুলোরই হয়তো আশ্রয়নের ব্যবস্থাগুলো এখানে হয়েছে। এই ঘরের সাথে 2% করে জমি তাদেরকে আমরা হস্তান্তর করব। স্বপ্ন পূরণ করায় কৃতজ্ঞ তালিকাভুক্তরা। তবে শুধু ঘর নয়, প্রকল্পে অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের। এখানে যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধাগুলো কিভাবে অতিক্রম করা যায় সে ব্যাপারে তারা যেন কাজ করেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রকৃত ভূমিহীনদের নির্বাচনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। বিদ্যুৎ, পানি, সব ধরনের নাগরিক সুবিধা এখানে থাকবে। আমার গ্রাম আমার শহরের একটি পূর্ণ ভাবনা সেখানে প্রতিফলিত হবে। প্রকল্পের দ্বিতীয় ধাপে ঘর পাওয়ার অপেক্ষায় তালিকাভুক্ত 53,500 হতদরিদ্র পরিবার। এর আগে প্রথম দফায় 66,189টি ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর উপহার দেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। জন্ম থেকে অচল হাত পা। নরসিংদীর আমিনুল ইসলামের জীবনযুদ্ধের গল্প জানতে চোখ রাখুন এ সংবাদের শেষাংশে। অপহরণ নয়, ব্যক্তিগত কারণে নিজেই আত্মগোপনে ছিলেন ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান। আদালতে জবানবন্দিতে তথ্য নিশ্চিত করেন তিনি।
8 দিন নিখোঁজ থাকার পর শুক্রবার রংপুরে প্রথম পক্ষের শ্বশুর বাড়িতে তাকে দেখতে পান এলাকাবাসী। সেখান থেকে তাকে রংপুর মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর রাতেই আদালতে তোলা হয়। জবানবন্দি দেওয়ার পর আবু তোহা ও তার 2 সঙ্গীকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 10 জুন রাত থেকে নিখোঁজ ছিলেন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। 8 দিন পর শুক্রবার জুমার নামাজের পর রংপুর নগরীর 4তলা এলাকায় তার প্রথম পক্ষের শ্বশুর বাড়িতে দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে এদিন বিকেল 3টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। আমি এখানে আসলাম, এখানে আবু আদনান ভাইকে আমি দেখলাম, সে সুস্থ আছে, ভালো আছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায় ব্যক্তিগত কারণে গাইবান্ধা ত্রিমোহনীতে শিহাব নামে এক বন্ধুর বাড়িতে 2 সঙ্গী সহ আত্মগোপনে ছিলেন তারা। পুলিশের দাবি আত্মগোপনের দিন গাড়ির চালক সহ অন্য 2 বন্ধুর মোবাইল ফোন নিজের কাছে রাখেন তোহা। ব্যক্তিগত কারণে তারা ছিল এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধ ঘটেনি বলে সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। সব ধরনের তথ্যগুলো সংগ্রহ করে আমরা এগুলো যাচাই বাছাই করে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব। এদিকে শুক্রবার রাতে ডিবি কার্যালয় থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ উদ্দিনের আদালতে তোলা হয় আবু তোহা, গাড়ির চালক আমির হোসেন ও সফর সঙ্গী মোহিতকে। সেখানে জবানবন্দিতে নিশ্চিত করেন অপহরণ কিংবা কারো চাপে নয়, ব্যক্তিগত কারণে নিজেই ছিলেন আত্মগোপনে। পরে তাদেরকে নিজ নিজ জিম্মায় ছেড়ে দেন আদালত। আমাদেরকে জিম্মাদার হিসেবে দিয়েছে, আমরা তার জিম্মাদার গ্রহণ করেছি। তাদেরকে জিম্মায় দিয়ে দিলেন, এ থেকে বোঝা যাচ্ছে তাদেরকে কেউ অবরুদ্ধ করে রাখেনি, এবং যেহেতু তাদেরকে অবরুদ্ধ করে রাখেনি এই কারণে বিজ্ঞ আদালত অনুমতি দিয়েছেন, তারা তাদের পরিবারের সাথে চলে গেলেন। আর তরুণ ইসলামী বক্তা নিখোঁজ হবার পর তাকে গুমের অভিযোগ তোলা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও তার নিখোঁজের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভোরের সময় আরও থাকছে। ব্যয় দেখিয়েছে 19 লাখ টাকা, যে এই একই প্রোগ্রাম 1 মাস আগে করেছেন 1,36,000 টাকা। তার এখন নিজের প্রাইভেট কার আছে যেটার দাম প্রায় 21 থেকে 22 লক্ষ টাকা। যৌন হয়রানি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে। তদন্তের পর ব্যবস্থার আশ্বাস। চিত্রনায়িকা পরিমণির মামলায় গ্রেফতার অমির বিরুদ্ধে দুবাইয়ে মানব পাচারের অভিযোগে মামলা করেছেন এক ভুক্তভোগী। বিদেশে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলার তদন্তে অমির অফিসে অভিযান চালিয়ে 3টি গাড়ি ও 17টি হার্ড ডিস্ক জব্দ করেছে সিআইডি। চিত্রনায়িকা পরিমণির হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলায় তুহিন সিদ্দিকী অমি গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে তার নানা অপকর্ম। তার বাসা থেকে ইয়াবা ও মদ উদ্ধার এবং অফিসে শতাধিক পাসপোর্ট জব্দের পর এবার তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ উঠেছে। একজন ভুক্তভোগীর স্বজন বাদী হয়ে এরই মধ্যে রাজধানীর দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলাও করেছেন। এই মামলায় অমি ছাড়াও আরও 5 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন জসিমউদ্দিন মাস্টার, সালাউদ্দিন, মোস্তফা ও পারভেজ। অমির প্রতারণার শিকার একজনের স্বজনের অভিযোগ, বৈধভাবে দুবাইয়ে চাকরি দেওয়ার কথা বলে ও বৈধ পন্থায় পাঠানো হয় তাকে। এ কারণে সেদেশের পুলিশের গ্রেপ্তার এড়াতে মানবেতর জীবনযাপন করছেন তার স্বজন। মামলাটির তদন্ত করছে সিআইডি। শুক্রবার অমির অফিসে অভিযান চালায় তারা। অভিযানে জব্দ করা হয় 3টি গাড়ি ও 17টি হার্ড ডিস্ক। সিআইডি বলছে অমিকে সুবিধাজনক সময়ে রিমান্ডে আনা হবে। অমির যে কোম্পানি ট্রাভেলস ট্যুরসের মাধ্যমে যাওয়ার পরে ওখানে তারা ওই সঠিক জায়গায় যায় না, এভাবে সে অনেক লোকের পাচার করছে বিদেশে, যারা মানবতার জীবনযাপন করছে। তো এই কানেকশনে আমরা মামলা তদন্ত করছি। তদন্ত করে তার 3টা গাড়ি এবং 17টি হার্ড ডিস্ক আমরা জব্দ করেছি আর কি। এদিকে চিত্রনায়িকা পরিমণির করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার তদন্তে অমির অফিসে পাসপোর্ট উদ্ধারের আরেক মামলায় অমিরসহ 3 জনকে আসামি করা হয়। এ নিয়ে অমির বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হলো। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ঢাকা ব্যাংকের বংশাল শাখায় প্রায় 4 কোটি টাকার হদিস মিলছে না। ওই ঘটনায় ওই শাখার ক্যাশ ইনচার্জ সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ভল্টের হিসাবে গরমিল থাকায় ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই বংশাল থানায় দিয়েছে তাদের কর্মীকে। পুলিশ বলছে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টে ৩,৭৭,৬৬,০০০ টাকার হিসাবের গড়মিল পায় প্রতিষ্ঠানটির নিরীক্ষা শাখা। তলব করা হয় ব্যাংকের সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ব্যাংকের অডিট শাখার কর্মকর্তারা। এক পর্যায়ে সিনিয়র ক্যাশ ইনচার্জের কথাই অসংলগ্নতা পেলে আরও জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে একই শাখার ম্যানেজার অপারেশনস ইমরান আহমেদের নাম। পরে শাখা ম্যানেজার আবু বকর সিদ্দিক অভিযুক্ত দুজন কর্মকর্তাকে বংশাল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার গড়মিলের বিষয়ে অভিযুক্তরা স্বীকার করেছে বলে দাবি করছে ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ বলছে অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 3,77,66,000 টাকা আত্মসাৎ হয়েছে। এই বিষয়ে সুপর্দ করলে আমরা ওই দুই ব্যক্তিকে কোর্টে প্রেরণ করছি এবং এই বিষয়ে যে আইনগত যে প্রক্রিয়া যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ম মোতাবেক প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে আরও তদন্ত হবে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সহকর্মীকে যৌন হয়রানি থেকে শুরু করে ভুয়া ভাউচারে কলেজের অর্থ হাতিয়ে নেয়া, নিয়োগে অনিয়ম সহ নানা অভিযোগে অভিযুক্ত মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ। এসব অর্থে অভিজাত ফ্ল্যাট কেনার পাশাপাশি ব্যাংকের অঙ্ক বাড়িয়েছেন বলে অভিযোগ জমা পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে তা অস্বীকার করেন অধ্যক্ষ। আর বিষয়টি তদন্ত হচ্ছে জানিয়ে প্রমাণ হলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা অধিদপ্তর। সেলিয়া সুলতানা রিপোর্ট। মিথ্যা অজুহাতে আমার ভিতরে লিখছে, আমি স্যারকে বলছি ব্যক্তিগত কারণে পছন্দ না হলেই নানা অভিযোগ দিয়ে চাকুরিচ্যুতিতে বাধ্য করা, এমনকি রয়েছে যৌন হয়রানির অভিযোগও। তখন আমি আনলাম, আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম, ভালো লাগে, মানে ভালো লাগা চেহারা দিয়ে দেখতাম। এতে করে একটা আত্মিক, যাকে সুন্দর লাগে, যাকে ভালো লাগে, আত্মিক একটা রিলেশন হয়ে যায়। রেকর্ড করা অডিওটি একজন সহকর্মীর সাথে মিরপুর কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদের। রেকর্ডের কিছু দূর পর গণমাধ্যমে তা প্রকাশের যোগ্য নয়। স্যার, আমার চেয়ারম্যানশিপটা আমার কাছে কেড়ে নেওয়ার কারণটা কি? আমি কি এখানে কাজে ব্যর্থ হয়েছি? তখন ওনার একটাই কথা ছিল, তোমাকে আমার কাছে আসতে হবে, আমার কাছে বসতে হবে। সময়ের অনুসন্ধানে জানা যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও অনিয়ম করে 2012 সালে গভর্নিং বডি সভায় বিবিধ হিসেবে অনুমোদন করা হয়। সেখানেও করা হয় শব্দের কাটাছেড়া। কলেজের শিক্ষক নিয়োগে একটি নিয়োগপত্রে প্রথম হওয়া ক্যান্ডিডেটকে চাকরি না দিয়ে চাকরি দেন অন্যদের, নেওয়া হয়নি অনাপত্তিপত্র। এছাড়াও হাতে পাওয়া বিভিন্ন সময়ে নিয়োগপত্রে দেখা যায় কারো কারো নামের পাশে কাটাছেড়া করে বাড়ানো হয়েছে পরীক্ষার নম্বর। নিয়োগ দেওয়া হয়েছে কলেজের শিক্ষক হিসেবে। এছাড়া কলেজের বাইরে ম্যানুয়ালি হাতে লিখে বিভিন্ন ভাউচার তৈরি করে সভা না করে সেসবের টাকাও তুলে নিয়েছেন চাপ দিয়ে, অভিযোগ সহকর্মীদের। জঙ্গি বিরোধী সমাবেশ ব্যয় দেখিয়েছে 19 লাখ টাকা, যে এই একই প্রোগ্রাম 1 মাস আগে করেছেন 1,36,000 টাকা। তার কলেজের গাড়ি ব্যবহার করার পরেও তার এখন নিজের প্রাইভেট কার আছে, যেটার দাম প্রায় 21 থেকে 22 লক্ষ টাকা। এছাড়া কলেজের অর্থ তসরুফ করে নিজের সম্পদও বাড়িয়েছেন অধ্যাপক ওয়াদুদ। এমন অভিযোগ জমা পড়েছে শিক্ষা অধিদপ্তরে। তবে সব অভিযোগ অস্বীকার করেন মিরপুর কলেজের অধ্যক্ষ। তদন্ত চলছে, এটার প্রমাণ তো সরকার করবেন। নৈতিক স্খলনের একটা অভিযোগ। কাউকে এরকম বলেছেন যে যখন আপনি সিঙ্গেল ছিলেন তখন থেকে আপনি তাকে পছন্দ করতেন। দেখি এটাকে আচারে মিথ্যা। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় শিক্ষা অধিদপ্তর। তদন্তের মাধ্যমে বিষয়টি বেরিয়ে আসলে পরে আমাদের নিয়ম অনুযায়ী যদি তিনি দোষী সাব্যস্ত হন, তার বিরুদ্ধে অবশ্যই আমাদের যে বিধিবিধান আছে তার আলোকে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা অধিদপ্তর সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বজায় রাখতে কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না বলেও জানান শিক্ষা পরিবারের এই অভিভাবক। বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম চড়া। পটল ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে 10 থেকে 15 টাকা বাড়তি দরে। তবে সরবরাহ বাড়ায় কমতির দিকে ইলিশের দাম। শুক্রবার এলেই বাড়ে শাকসবজি, মাছ, মাংসের চাহিদা। এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির অজুহাত। দুইয়ে মিলে রাজধানীর কাঁচা বাজারগুলোয় বেড়েছে করলা, বেগুন, শসা, টমেটোর দাম। বাজার ঘুরে দেখা গেল বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, শসা 60 টাকা, করলা 70 টাকা, চিচিঙ্গা 60 টাকা, কাঁচামরিচ 60 টাকা আর টমেটো বিক্রি হচ্ছে 100 টাকায়। বাড়তি শাকের দামও।
লেবু 20 টাকা হালি, কফি 60 টাকা পিস। যে কাজটা ছিল সেই কাজও নেই, তাতে এই বাজারের সাথে তাল মিলিয়ে থাকা সম্ভব না। বিক্রেতারা স্বীকার করলেন বাজারে স্বাভাবিক রয়েছে সবজির সরবরাহ, তারপরও দাম বাড়ার কারণ কি? এক লগে বৃষ্টি হইলে তো সব জায়গায় ক্ষেতের ভিতরে পানি উঠে আছে। আরো মাল ধরেন 10 টাকার মাল 25 টাকা হয়েছে। সবজির অভাব নাই, কিছু কিছু আইটেম আছে শেষ, যেমন শসাটা শেষ, উস্তাটা শেষ, এই কারণে একটু দামটা বেশি। এদিকে মাছের বাজারে মাগুর মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 500 টাকা, শিং 400 টাকা, ফলি 350 টাকা, বাইম 400 টাকা আর পিয়ালি মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। ইলিশ বিক্রি হচ্ছে আকার ভেদে 1000 থেকে 1600 টাকায়। ইলিশ মাছ গত সপ্তাহে যেই দাম ছিল তার চাইতে কেজিতে 200-300 টাকা এই সপ্তাহে কম। বাজারে ইলিশ উঠছে পরিমাণে কম, দাম অনেক বেশি। আমি নেছি 1 কেজি 2টা 500 টাকা কেজি। গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে একেবারেই উল্টো চিত্র মানিকগঞ্জে। এখানে সবজি বিক্রি হচ্ছে অর্ধেক দামে, ন্যায্য মূল্য না পেয়ে হতাশ কৃষক। অথচ অবিরাম বৃষ্টির মধ্যেও সরবরাহের কোনো কমতি নেই। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবিনের রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করেই ভোর থেকে উৎপাদিত ঝিঙা, চিচিঙ্গা, পুঁইশাক সহ নানা শাকসবজি নিয়ে হাটে আসেন কৃষক। বৃষ্টির কাদা পানিতে কিছুটা বিঘ্নিত হয় বেচাকেনা। দূর দূরান্তের পাইকার না আসায় কম দামেই বিষমুক্ত এই সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। বিষমুক্ত এবং টাটকা তরতাজা। 15 থেকে 16 টাকা আমাদের 1 কেজি মরিচ উত্তোলন করা উচিত, কিন্তু বিক্রি হচ্ছে 6 টাকা। রাস্তাঘাটের কাদার কারণে আমরা এখানে ন্যায্য মূল্য পাচ্ছি না, পাইকারি পাইতাছি না, আমরা খুব সমস্যায় আছি। আড়তে পানি নিষ্কাশন সহ নানা সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় ক্রেতা বিক্রেতাদের। কর্তৃপক্ষের কাছে জোরদার দৃষ্টি আকর্ষণ যে আমাদের এই রাস্তাঘাট অবিলম্বেই যদি ভালো না হয় তাহলে আমাদের বেচাকিনা অনেক ক্ষেত্রেই ক্ষতিসাধিত হবে। ঢাকা আরিচা মহাসড়কে বৃহৎ এই সবজির আড়তে প্রতিদিন অর্ধ শতাধিক আড়তদার ও 5 শতাধিক পাইকার প্রায় অর্ধ কোটি টাকার সবজি বেচাকেনা করেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। বর্ষা শুরু হতে না হতেই সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। আর এতে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা, গাছপালা ও ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদী পাড়ের আতঙ্কিত মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধের কাজ হবে। অমৃত সেনের ছবি ও রিঙ্কু কুণ্ডুর তথ্য নিয়ে রিপোর্ট। যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে বাড়ছে স্রোতের তীব্রতা। ফলে সিরাজগঞ্জের এনায়েতপুর, শাহজাদপুর ও চৌহালিতে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে পাঁচিল, পাকুড়তলা, আরকান্দি, ব্রাহ্মণগ্রাম সহ নতুন নতুন এলাকা। বিলীন হচ্ছে ঘরবাড়ি, বসতভিটা, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ে বসবাসরত মানুষদের। ভিটামাটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভাঙন কবলিতদের। আমি 7 ভাঙা দিয়ে এখানে এসে বাড়ি করছি, আমার বাড়িটা নদীর কবলে চলে গেছে। আমার বাড়ি করার মতো আর অবস্থা নাই। নদী ভাঙ্গে আমার বাড়ির কাছে এসে আমরা রাতে ঘুম পাড়তে পারি না। আমরা সরকারের কাছে রিলিফ চাই না, কোনো কিছু চাই না, আমরা চাই নদী রক্ষা, বাঁধ নির্মাণ। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই মুহূর্তে যে ভাঙন চলছে সেটা ঠেকানোর জন্য অলরেডি আমরা ওখানে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছি এবং ওই এলাকায় যেন আর না ভাঙে, যেহেতু এলাকা একটা প্রকল্প অনুমোদিত হয়েছে, সেই লক্ষ্যে আমরা পানি সম্পদ মন্ত্রী এবং পানি উন্নয়ন বোর্ড জোর প্রচেষ্টা চালাচ্ছি। এরই মধ্যে এনায়েতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত 6 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য 647 কোটি টাকার একটি প্রকল্প সম্প্রতি একনেকের বৈঠকে অনুমোদন হয়েছে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে কয়েকদিন পরপরই দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগ। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় নৌবন্দরের খানগুলো। উপকূলবাসীর চাওয়া নদী তীরে টেকসই বাঁধ নির্মাণ করে স্থায়ী নদী বন্দরে স্থাপন। তবে নদী ভাঙন চলমান থাকলে স্থায়ী ঘাট নির্মাণ সম্ভব নয় বলে জানালেন নৌ প্রতিমন্ত্রী। পটুয়াখালী থেকে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। নদীর মধ্যে ভাসছে পন্টুন। এটি ব্যবহার করে যাত্রীরা লঞ্চে উঠে থাকেন। স্থলভাগ থেকে পন্টুনে উঠতে যাত্রীদের জন্য নেই কোনো পাকা সিঁড়ি বা গ্যাংওয়ে। ঝুঁকি নিয়ে কাঠের চিকন সিঁড়ি একমাত্র ভরসা পটুয়াখালীর গলাচিপার পানপট্টি এলাকার মানুষের।
শুধু পানপট্টি নয়, জেলার দশমিনা, হাজিরহাট, বদনাতলী, আউলিয়াপুর সহ বেশিরভাগ জায়গাতেই লঞ্চে ওঠার সুব্যবস্থা নেই। স্থানীয় জনপ্রতিনিধি জানান, নৌপথে এই এলাকা থেকে প্রচুর মালামাল শহরে যায়, কিন্তু নৌবন্দরের কোনো কাঠামো না থাকায় পণ্য ওঠানামা করতেও অনেক ঝুঁকি থাকে। অনেক অংশ আগে জনপথ ছিল, এগুলো ভেঙে অলরেডি বিলীন হয়ে গেছে নদীতে। দ্রুত ব্যবস্থা না নিলে এটা হয়তো সামনের বর্ষার সিজনে আমার এই মূল ভূখণ্ডের 1/3 থাকবে বলে আমার কাছে মনে হয় না। শুক্রবার ওই এলাকা পরিদর্শন করে নৌ প্রতিমন্ত্রী জানান, বারবার গ্যাংওয়ে নির্মাণ করে দেয়া হলেও নদী ভাঙনের কারণে তা টেকসই হচ্ছে না। 3 স্তরে বাঁধ ছিল, 2টি স্তর চলে গেছে, এখন শেষ স্তরটি আছে, আর এটা চলে গেলে তো ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। এমনিতেই উপকূলীয় অঞ্চলের মানুষগুলোকে নদী ভাঙনের পাশাপাশি বছরের 12 মাসেই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। তাই তারা বলছেন, অন্তত নৌযান ও নৌপথ ব্যবহারের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে তা যদি সরকার সমাধান করে দেয়, তাহলে অন্তত প্রকৃতির সঙ্গে লড়াই করার যে কষ্ট, তা থেকে তারা কিছুটা হলেও রেহাই পাবেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গলাচিপা, পটুয়াখালী। ঠাকুরগাঁওয়ের মিন্টু আহমেদ নামে এক যুবক বাড়ির ছাদে বিদেশি জাতের কয়েকটি আমসহ বিভিন্ন ফলের গাছ লাগিয়ে এলাকায় চমক সৃষ্টি করেছেন। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি আম, জাপানের মিয়াজাকি বা সূর্য ডিম। তার লাগানো গাছের রং বেরঙের আম ও উৎপাদিত ফল দেখতে এবং পরামর্শ নিতে এখন প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বহু মানুষ। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। প্রতিদিন ভোরের আলো ফোটার পর থেকেই বাড়ির ছাদে লাগানো বিদেশি জাতসহ বিভিন্ন ফলের গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন জেলা শহরের ঘোষপাড়া এলাকার মিন্টু আহমেদ। স্বাচ্ছন্দ্যে গাছে পানি দিতে ছাদে মোটর চালিত পানির পাম্প স্থাপন করা হয়েছে। এই বাগানে থাই কাটিমন, ব্যানানা, জাপানের কিং চাকাপাত, সূর্য ডিম ও আমেরিকান পালমার জাতের আম গাছে ফলন হয়েছে প্রচুর। পাকিস্তান, কাশ্মীরি, ভারত, ভুটান, নাগপুরি, বাড়ি 2 ও বাড়ি 4 জাতের মাল্টা ও কমলার গাছগুলোতে থোকায় থোকায় ঝুলছে ফল। এছাড়া আঙুর, থাইজাম্বুরা, আনার, জলপাই, আমড়া ও পেয়ারা গাছেও চোখ জুড়ানো ফলন। আমটা খেয়েছি আমি, আমটা খুব সুস্বাদু। আমি প্রতিদিন ছাদে এসে পানি দিই এবং বাবাকে সাহায্য করি। আর দেখা দেখি আমিও কিছু শাকসবজি এগুলো নিজে করার জন্য চেষ্টা করতেছি। ছাদের গাছগুলো দেখে আমাদের আশেপাশে যারা আছে তারা এটা করার চেষ্টা করুক যে ছাদের আসলে কিরকম ফলের গাছ লাগানো যায়। চমক সৃষ্টি করা বাগানটিতে রং বেরঙের ফল দেখতে ছুটে আসছেন আশপাশের অনেকে। প্রচুর পরিমাণে ফলন দেখে আশ্চর্য হওয়ার পাশাপাশি বাগান করার লক্ষ্যে পরামর্শ নিচ্ছেন মিন্টুর কাছ থেকে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তার ছাদগুলোকে ফাঁকা না রেখে সবাইকেই এই ছাদের মধ্যে এরকম বাগান করা উচিত। কেননা বাংলাদেশের আবহাওয়া এবং বাংলাদেশের মাটিতে এখন পৃথিবীর প্রত্যেকটি ফলই কম বেশি হয়ে থাকে। গাছপ্রেমী এই যুবক 2015 সালে পরীক্ষামূলকভাবে 2 থেকে 3টি গাছ লাগিয়ে শুরু করেন এই বাগান। বর্তমানে তার এই ছাদ বাগানে বিদেশি জাতের 30টি সহ 80 রকম ফলের গাছ রয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। নাটোর সদর উপজেলার মাঝদিঘা এলাকায় গোলাম নবী 120 বিঘা জমির খামারের 25টি পুকুর পাড়ে রোপণ করেছেন 14,000 ড্রাগন গাছ। 4,000 পিলারে রোপণ করা ড্রাগন গাছগুলোতে এসেছে ফল। 2014 সালে স্বল্প পরিসরে খামারে ড্রাগন গাছ লাগান তিনি। এ বিষয়ে জানাতে নাটোর সদর উপজেলার মাঝদিঘায় ড্রাগনের খামারে আছেন সহকর্মী আল মামুন। এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, বিষয়টি বলছিলেন সদর উপজেলার মাঝদিঘায় গোলাম রাব্বি। আসলে শখের বশতে উনি 2016 সালে কিছু ড্রাগন ফল চাষ করলেও প্রচণ্ড লাভ এবং চাহিদা ব্যাপক থাকায় তিনি সেটা বিস্তৃত করেছেন। বিস্তৃত করতে করতে তিনি এখন তার এই ফল পৌঁছেছে 4,000-এ। এটি 25টি পুকুরের পাশে তিনি এই গাছগুলো রোপণ করে রেখেছেন। এখানে 4,000 পিলারে এই রোপণ করা গাছগুলোতে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণের ফল এসেছে। এই ফলগুলো যিনি গোলাম রাব্বির সঙ্গে কথা বলেছি, গোলাম নবীর সঙ্গে কথা বলেছি, তিনি যেটা বলেছেন এবার অন্যান্য বছরের তুলনায় পর্যাপ্ত পরিমাণে ফল এসেছে এবং এই ফলের তিনি ভালো একটা লাভ দেখবেন বলে আশা করছেন। তবে এই চাহিদা বৃদ্ধির কারণে যেটি উনার বাজারজাত এর কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই, তার এই সদর উপজেলার এই বাগানেই
তিনি এইখান থেকে ফল বিক্রি করতে পারেন এবং সরাসরি এখান থেকেই তিনি সারা ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার যে ব্যবসায়ীরা আছে তাদের এই ফল নিয়ে যায়। এই বিষয়টি জানতে আমি এখানে রয়েছেন আমাদের সাথে বাগান মালিক গোলাম নবী, আমরা ওনার সঙ্গে কথা বলবো এবং জানতে চেষ্টা করব কিভাবে উনি শুরু করেছিলেন এবং এখন কি পরিস্থিতি তার এই বাগানে, সেই বিষয়গুলো আমরা জানতে সরাসরি আমরা চলে যাচ্ছি গোলাম নবীর কাছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে শখের বশে ঠিকই বলেছেন যে আমি 14 সাল থেকে এই কাজ শুরু করি এবং এটার এই ড্রাগনের মানে আগে তো বাংলাদেশে ড্রাগনের কোনো বিশেষজ্ঞ ছিল না। আমরা আস্তে আস্তে এই ড্রাগনকে জানার জন্য আমরা 14 সালেই আমি ভিয়েতনামে যাই। 14 সালে ভিয়েতনামে আসার পরে আমাদের এখানে প্রায় 400 লিচুর গাছ ছিল, 500 আমের গাছ ছিল। সব গাছ আমরা পরিষ্কার করে ফেলি, করে পুরা ল্যান্ড আমরা 100 সামথিং জায়গা আছে, জায়গাগুলো আমরা সম্পূর্ণ এটা ওয়াটার লেভেল করি। ওয়াটার লেভেল করার পরে তারপরে আমরা এই কাজ শুরু করি। তো ইনশাল্লাহ আমরা ওই সময় চিন্তা করলাম যে পেয়ারা গাছ লাগালে কিছুদিন পর মরা শুরু হয়ে যায় এবং অন্য অন্য আবাদও খুব একটা ভালো লাভজনক আসতেছে না, আমরা আমও নানান সমস্যা। তারপরে শুরু করলাম এই ড্রাগন। তা আমরা এখানে আমাদের প্রায় 4000 মতো পিলার আছে, 14000 মতো গাছ আছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমত খুব ভালো আছি এবং আমাদের যদিও প্রথম স্টেজে আমাদের সবাই আমাদেরকে বলেছিল যে এটা পাগল, এত গাছ এত কিছু নিধন করলো। হ্যাঁ, এখন ইনশাল্লাহ সবাই বলতেছে না খুব ভালো কাজই করছে এবং আশপাশের লোকজন আসতেছে এবং আমাদের এই দেখা দেখি সারা বাংলাদেশে ইনশাল্লাহ মানে ভবিষ্যতে ড্রাগনের ফল আর বাইরে থেকে আনা লাগবে না। এবং আমরা কয়েক বছর আগেও আমরা বলেছি যে এই ড্রাগন ইনশাল্লাহ 2-1 বছরের মধ্যেই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ অবস্থায় পৌঁছে যাবে এবং ড্রাগন একটা ভালো ফল এবং এই ফলের প্রতি যথেষ্ট মার্কেটে চাহিদা এবং এই ফলগুলো আমরা বিক্রি করতে খুব একটা সমস্যা হচ্ছে না এবং এখান থেকে মানুষ প্রচুর ফল নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। প্রতি গাছে কয় বছর আপনারা গাছ থেকে ফল পাচ্ছেন আর কি পরিমাণে ফল পাচ্ছেন? এখন আমরা প্রতি গাছে 5 থেকে 10 কেজি এরকম ফল আসতেছে প্রতি গাছে। আর এটা আমার ধারণা এটার আয়ুকাল কিন্তু 30 থেকে 40 বছর আমরা ধরে রাখছি। তো ইনশাল্লাহ আমি ভিয়েতনাম তো 2 বার গিয়েছি, সেখানেও দেখছি তাদের অনেক পুরাতন বাগান আছে, সেই বাগানগুলো প্রায় 50, 60 আর 70 বছর পর্যন্ত তাদের বাগান আমি দেখেছি। তো ইনশাল্লাহ অন্য অন্য আবাদের চাইতে ড্রাগন ফল ভালো। আর সবচেয়ে ভালো সাইড হচ্ছে যে এটা বছরে 6 বার আসে এবং অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা হারভেস্ট করছি গত বছর। তো এই একটা সুবিধা। তো ইনশাল্লাহ এই বাগান সারা বাংলাদেশে যে অবস্থায় বিস্তৃত করতেছে এবং অনেক লোক আগে আসতেছে এবং অনেকে ইনশাল্লাহ আমার মনে হয় যে আগামী 2-4 বছরের মধ্যেই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ একটা অবস্থায় পৌঁছে যাবে এই ড্রাগন ফল এবং ফলটা খুব সুস্বাদু এবং ফলটা একটা আরো বড় সমস্যা যে ফলটার গায়ে কোনো ওষুধ দেওয়া লাগে না, একবার প্রাকৃতিক। হ্যাঁ, এটা কোনো রকম পেস্টিসাইড বা কোনো কিছু ব্যবহার করা লাগে না। এর শুধু হলে শীতকালে খালি একটা রোগ, বড় রোগ হচ্ছে পচন রোগ। এটা শীতকালে ওই ডালে, তখন ওই সময় তোর ফল থাকে না। আর এই সময়টা এখন প্রচুর ফল আসছে ইনশাল্লাহ। এই যে ফল যা দেখতেছেন তো বাগানের যে অবস্থা, বাগানের ফল আছে মাশাল্লাহ। আগামী খুব ভালো অবস্থানে আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রাব্বি শুনছিলেন গোলাম নবীর থেকে সরাসরি, যিনি ভিয়েতনাম থেকে 2 দফা প্রশিক্ষণ নিয়ে এসে এই বাগানের চাষ শুরু করেছেন। বলতে গেলে নাটোর জেলায় সর্বপ্রথম তিনিই কিন্তু এই ড্রাগনের রোপণ শুরু করেছেন এবং ড্রাগন ফল চাষ শুরু করেছেন। তার দেখা দেখি চলতি বছর ড্রাগনের চাষ বৃদ্ধি পেয়েছে। জেলা কৃষি অফিস থেকে যেটি জানিয়েছে, চলতি বছর 40 হেক্টর জমিতে ড্রাগনের ফল হয়েছে এবং কৃষি বিভাগ ধারণা করছে 200 মেট্রিক টন এখান থেকে ফল আসবে। কৃষি বিভাগ যেটি বলছে 14 টনের উপরে পার হেক্টরে ফল আসবে। আর যেটি বিষয় 6 মাস ফল আহরণ করতে পারবেন বলে যিনি বাগান মালিক তিনি জানিয়েছেন এবং প্রতি কেজি যেই ড্রাগন ফল এই নাটোর থেকে বাগান থেকে সরাসরি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজিতে, যার ফলে এখানে বাজারজাত করার কোনো সমস্যা নেই এবং চাহিদা মূলত রাজধানী কেন্দ্রিক এবং
চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে এটির চাহিদা রয়েছে এবং নগদ অর্থেই এখান থেকে ফল পাচ্ছেন তিনি। পাশাপাশি তার এই পুকুর যেটি রয়েছেন 125 বিঘা এই তার খামারের 25টি পুকুর পাড়ে তিনি এই 4000 গাছ রোপণ করেছেন। এই 4000 গাছ থেকে তিনি একটা ভালো ধরনের লাভ আশা করছেন। সেই লাভ দেখা দেখি আরো উদ্যোক্তারা এগিয়ে আসছেন। যেটি কৃষি বিভাগও যেটি বলছেন, ডিডি কৃষি সুব্রত কুমারের সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটি বলেছেন তারা এই অল্প পরিসরের জায়গাতেই তারা এই গাছ রোপণ করার চেষ্টা করছেন এবং এই উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করছেন। উৎপাদনটা বৃদ্ধি হলে বিশেষ করে এটি 40 থেকে 45 বছর এই গাছ তারা রোপণ করে এবং ফল পেতে পারবেন বলে কৃষি বিভাগ বড় ধরনের সহযোগিতার জন্য এগিয়ে আসছেন এবং উদ্যোক্তাদের এবং যুবকদের বিভিন্ন ধরনের উৎসাহিত করছেন বলে কৃষি বিভাগ জানিয়েছে। এই ছিল আমার কাছে গোলাম নবীর খামারে থেকে ড্রাগনের ফলের সর্বশেষ। রাব্বি। নাটোরের মাঝদিঘায় ড্রাগন আবাদের সর্বশেষ নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। সাগরে 65 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছের সংকট দেখা দিয়েছে। সামুদ্রিক মাছ কম থাকায় তার প্রভাব পড়েছে দেশি মাছের বাজারেও। চাহিদা বেশি থাকায় বেড়েছে দামও। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশের সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সমুদ্র সম্পদ সংরক্ষণ করতে সাগরে 65 দিনের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চলছে। আর নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ নেই বললেই চলে। যেসব মাছ আছে তাও বিক্রি হচ্ছে অনেকটা বাড়তি দামে। 65 দিন বন্ধ, তো সেই জন্য সমুদ্র মাছ নাই। সে কারণে আমরা আগের মাছ যেগুলো আসলে ওগুলো বিক্রি করতেছি। ইলিশ নাই, আপনার মাইটা মাছ নাই, তাইলা মাছ নাই, এখানে বিক্রি করতেছি নলগড়ির মাছ। সাতক্ষীরা মিরসরাই থেকে আসছে দেশি মাছ। রুই, কাতাল, মৃগেল, তেলাপিয়া সহ সকল ধরনের দেশি মাছ আগে থেকে 10 থেকে 15 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। সাতক্ষীরা মাছের টান বেশি, মনে 500-1000 টাকা বেশি খালে ছাড়া। শুক্রবার তো বন্ধর দিন, এখন দামটা একটু বাড়তি চলতেছে, কমে 20 টাকা করে কেজিতে বাড়ছে। পাঙ্কাশ, রুই, কাতল, মৃগেল যে কোনো দেশি মাছ মোটামুটি বাজারে সাইলাম। কাতল বিক্রি হচ্ছে আপনার 300 টাকা কেজি, রুই মাছ বিক্রি হচ্ছে 1.5 কেজি থেকে 2 কেজি, 250 টাকা। মৃগেল মাছ বিক্রি হচ্ছে 1 কেজি সাইজ 150 টাকা কেজি। মৎস্য বিক্রেতারা জানান 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কেটে গেলে আবারও বাজারে মাছের সরবরাহ যেমন বাড়বে, তেমনি দামও সাধারণ মানুষের হাতে নাগালের মধ্যে চলে আসবে। নগরীর ফিশারি ঘাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বর্ষার শুরুতে হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমে উঠেছে দেশীয় মাছের বাজার। প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু হওয়া এই মাছের বাজার ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর মাছের বাজারে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। উজ্জ্বল। রাব্বি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার জেলার সর্বশেষ উত্তরের উপজেলা নাসিরনগরে। এই নাসিরনগর উপজেলার আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি ঠিক হাওরের পাড়ে। এখানে যে হাওরটি আছে তার নাম মেদির হাওর। এই মেদির হাওরে কিন্তু বর্ষার শুরুতে প্রতিদিন কাকডাকা ভোরে কিন্তু এখানে দেশীয় মাছের বড় হাট বসে, অর্থাৎ প্রতিদিন ভোরবেলায় কিন্তু এই হাটটি শুরু হয়। এই হাটে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে নাসিরনগরের পাশের উপজেলা লাখাই এবং অষ্টগ্রাম কিশোরগঞ্জের সেখান থেকে কিন্তু প্রচুর দেশীয় মাছ এই বাজারে সরবরাহ হয়ে থাকে। আপনাকে বলে রাখি, এই সকাল থেকে এই বাজারে কিন্তু আমরা যে দেশীয় মাছ লক্ষ্য করছি, বিশেষ করে কাসকি, ঢেলা, মলা এবং বোয়াল, শিং, মাগুর, বিভিন্ন দেশীয় মাছ, চিংড়ি সহ বিভিন্ন দেশীয় মাছ কিন্তু আমরা এই বাজারে এসে লক্ষ্য করেছি। প্রতিদিন নেয় কিন্তু এখানে যে পাইকাররা আসে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া শহর, পাশের উপজেলা ভৈরব, লাখাই সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা এই বাজারে প্রতিনিয়ত আসছেন। এসে কিন্তু তারা এখান থেকে মাছ নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন বাজারে এসে সেই মাছ কিন্তু তারা সরবরাহ করছেন। দামের ব্যাপারে যদি আপনাকে বলে রাখি, এই বাজারে কিন্তু মাছের যে দাম আছে তারা বলছেন, যে পাইকাররা বলছেন এখানে দাম একটু বেশি। মাছের সরবরাহ বাজার তুলনামূলকভাবে যেভাবে এই সময়তে হওয়ার কথা, ঠিক এই সময়তে সরবরাহ কম হওয়ার কারণে কিন্তু বাজারে মাছের দর কিছুটা বাড়তি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বিক্রেতারা বলছেন যে তুলনামূলকভাবে দাম কিছু
কিছুটা কম, কেননা মাছের যে আমদানির সাথে সাথে কিন্তু দামের যে বিষয়টি ক্রেতারা বলছেন, তারা বলছেন যে মাছ যেহেতু কম সেই সময়ে একটু দামটা একটু বেশি থাকে, কিন্তু তুলনামূলক তেমন বেশি নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি এই হাওর বিস্তৃত মেদির হাওরে কিন্তু প্রতিদিনই কিন্তু সকাল থেকে কিন্তু এই হাটটি জমে 8টা পর্যন্ত চলে। এখানে 8টার পরে কিন্তু এই বাজারটি আর থাকে না। আর যেহেতু এই বাজারটি এখানে একদম হাওরের পাড়ে, সেই কারণে কিন্তু এখান থেকে যাতায়াতও বেশ সুবিধা। নৌপথের পাশাপাশি এখানে সড়ক পথেও সিএনজিতে করে, অটোরিক্সা করে, বিভিন্ন পিকআপে করে কিন্তু এখান থেকে বিভিন্ন বাজারে মাছ নিয়ে যায় পাইকারেরা। আপনাকে জানিয়ে রাখি এই বাজারটি প্রায় 50 বছর যাবৎ এখানে চলে আসছে। এখানে যারা বাজারে ব্যবসায়ী এসে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন 2 ধরনের বাজার এখানে বসে। সেই বাজারটিতে কিন্তু সকাল এবং বিকালে 2 ধরনের বাজার বসে, বৈকালিক বাজার এবং প্রাতঃ বাজার বলা হয়। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এই ব্যাপারে, তার কাছে জানতে চাবো এখানকার বাজারের সার্বিক অবস্থা। আসলে এই বাজারটা তো জমে খুব ভোর থেকে, তো কি মাছ পাওয়া যায় এখানে? এখানে পাবদা মাছ, গোলা, চিংড়ি, বোয়াল, বাইম, হাইল, সব ধরনের মিশালি মাছ, নদীর মাছ, দেশের মাছ পাওয়া যায়। কখন থেকে এই বাজারটি জমে? ভোর 5টা থেকে 8টা পর্যন্ত প্রতিদিন। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনারা তো মাছ নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে, কোথায় থেকে কিভাবে মাছ নিয়ে আসেন যদি বলেন আমাদের। আমি প্রতিদিন ইয়ারতে মাছ নিই আশুগঞ্জ বাজারে বেশি। বোয়াল মাছ, দেশি গোলা মাছ, দেশি ইসা মাছ, সব দেশি মাছ নেই, নদীর মাছ কিনাও ভালো, আমরা চাহিদা বেশি নিয়ে ভালোই লাগে। শুনছিলেন, আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আরও কয়েকজন ব্যবসায়ী আছে, তার সাথে একটু কথা বলার। আপনারা তো প্রতিদিনই এখানকার বাজারে মাছ বেচা কিনা করেন, আজকে কি মাছ এসেছে বাজারে, সার্বিক অবস্থা সব বলবেন? নদীর মাছ আছে না, কম, একদম অল্প। আর দিন আমরা মাছ কিনি, আপনার এই পাবদা কিনি, বড় বোয়াল কিনি, ট্যাংরা কিনি, মানে এইগুলো ওখানে মাছ পাওয়া যায় না। এই যে আগে অনেক বিভিন্ন এলাকা থেকে নাসিনোর পাইকার আছে, সেটা অনেক খালি যা, মানে মাছ পাওয়া যায় না, চাহিদাটা কম। নদীতে পানি আছে, মাছ নাই, এরকম অবস্থা। আমরা শুনলাম। আমরা আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে সরবরাহ যেই তুলনা হওয়ার কথা এখনও সেই সরবরাহ বাড়েনি, আর অল্প কয়েকদিনের মধ্যেই পানি আরও বৃদ্ধি পাবে। পানি বৃদ্ধি পালে কিন্তু মাছের যে সরবরাহ সেটি আরও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা আরও 2-1 ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব এখানকার বাজার সম্পর্কে, যে মাছের যে সরবরাহ কখন বাড়তে পারে বলে আপনারা মনে করেন। আপনার সাথে একটু কথা বলি, কখন মাছের সরবরাহ আর বাড়বে বলে মনে করেন আপনি? পানি আর একটু বেশি বাড়লে তখন একটু মাছের সংখ্যা বাড়তে পারে। এখন কি মাছ আছে? এখন তো আপনার গোলায় চিংড়ি মাছ বেশি আসে, তারপর ট্যাংরা আছে, গোলায় আছে, এগুলাই। শুনছিলেন, আমরা সেই বিষয়টি আমরা আরও কয়েকজন ব্যবসায়ীর সাথে হয়তো জানার চেষ্টা করব। এখন পর্যন্ত বাজারে যে মাছগুলো আসছে তো সেইগুলো কিন্তু হাওর অঞ্চল থেকে আসছে বাজারে। এখানকার চিংড়ি, বোয়াল, রুই, কাতল সহ দেশীয় যে কার্প জাতীয় মাছ, সেই কার্প জাতীয় মাছ কিন্তু এখানে বাজারে আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে তেলাপিয়া, কার্পুর, রুই, কাতল, বোয়াল সহ বিভিন্ন যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু বাজারে আসছে পর্যায়ক্রমে। সেই সাথে সাথে কিন্তু সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এখান থেকে পাইকাররা কিন্তু নিয়মিত প্রতিদিন যে হারে এখানে আসে সেইভাবে কিন্তু তারা কিন্তু এখান থেকে মাছ নিয়ে যায় প্রতিদিনের ন্যায়। কিন্তু বিকালে যে বাজারটি আছে সেই বাজারটি কিন্তু জমজমাট হয়ে ওঠে। তা হাওয়ার পর থেকে এই ছিল আমার কাছে মাছের বাজার থেকে সর্বশেষ। রাব্বি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মাছের বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। কুয়াকাটা সমুদ্র সৈকতে স্থায়ীভাবে মার্কেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল দুপুরে সৈকতের প্রবেশ মুখে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, যে কোনো দুর্যোগেই কুয়াকাটা সমুদ্র সৈকতের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। দুর্যোগের সময় অস্বাভাবিক জোয়ারে সৈকতের সব দোকানপাট তলিয়ে যায়, আর এতে আর্থিক সংকটে পড়েন এখানকার ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে মানববন্ধনে বক্তারা জানান, গরুর ঘাস খাওয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় মেরাসানি পলিটেকনিক একাডেমির শিক্ষক আবু নাইম ও গালিবের। এরপর সোমবার সহযোগীদের নিয়ে শিক্ষকের বাড়িতে হামলা করে গালিব। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের এখনও গ্রেফতার করছে না বলে অভিযোগ তাদের।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত মৌলভীবাজারের ৮ নারীকে আর্থিক সহায়তা দিয়েছে গবেষণা উন্নয়ন ও কালেকটিভ সংস্থা RDC। গতকাল দুপুরে পৌরসভা হলরুমে সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক। এ সময় জেলার ৮ জন নারীকে নগদ প্রায় ৫৩,৬০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়াও কম্বল ও কিছু উপহার সামগ্রী বিতরণ করে সংস্থাটি। স্থানীয় পৌর কর্তৃপক্ষ অর্থ সহায়তা করে। ৮ জন নারীকে বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার তালিকাভুক্ত করার আশ্বাস দেন। এছাড়াও ভূমিহীন ও গৃহহীন পরিবারকে অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তার কথাও জানান তিনি। রাজশাহীর পবায় সরকারের নয়নাভিরাম মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের পর নামাজ আদায় মসজিদটি এক পলক দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। মডেল মসজিদের নির্মাণ শৈলীতে আধুনিকতার ছোঁয়া আর সুযোগ সুবিধায় মুগ্ধ সবাই। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মানুষরা বলছেন, ইসলাম ধর্মের মানুষের আস্থার স্থল হবে এ মসজিদ। কেটে যাবে প্রচলিত সকল কুসংস্কার ও ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা। রাকিবুল হাসানের রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার প্রাণকেন্দ্র নওহাটায় সরকার গড়ে তুলেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। মার্বেল আর গ্রানাইট পাথরে মোড়ানো আকর্ষণীয় ফটক, সিঁড়ি বেয়ে উঠতেই মসজিদের ডান পাশে কাবাঘরের আদলে সুউচ্চ মিনার, তারাখচিত কারুকাজে আবৃত মসজিদের শুভ্র দেয়ালগুলো। 3তলা মসজিদ ভবন সহ এর সুপ্রশস্ত মেঝে পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন 1000-এর বেশি মুসল্লি। আছে নারীদের নামাজ আদায়ের ভিন্ন কক্ষ। এটার স্থাপত্য কারুকার্য দেখে অনেক ভালো লাগছে। ইবাদতের জন্য খুবই সুন্দর এবং সুন্দর পরিবেশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বড় বড় মসজিদের মতো এখানে আমরা ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি। দিনের পর রাতে এই মসজিদের ভিন্ন রূপ। মসজিদের ভেতরটি আলোর ঝলমলেতে জ্বলে ওঠে নতুন সাজে, আর সিলিং বেয়ে ঝলমলে বর্ণিল আলো ছড়াচ্ছে হরেক রকম ঝাড়বাতি। মনোরম এই পরিবেশের সাথে ও মসজিদে দামি কাঠের বুক সেলফ, ইসলামী পাঠাগার, হজ শিক্ষা কেন্দ্র, দিন শিক্ষা ব্যবস্থা। লাইটিং এর ব্যবস্থা হওয়ার জন্য রাত্রে মসজিদটা দেখতে আরো বেশ সুন্দর দেখাচ্ছে। এটা আসলে আমাদের ধর্মপ্রাণ পোষণের জন্য অনেক অনেক একটা গর্বের ব্যাপার। ইসলামিক কালচার আমাদের যেটা আমাদের এখানে এলাকায় আরো বিকশিত হবে। ইসলামের সুশিক্ষা প্রসারে সকল সুবিধা সম্বলিত এই মসজিদই স্থানীয় ধর্মভীরু মানুষের ভেতর থেকে গোঁড়ামি, কুসংস্কার দূর করবে বলে আশা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইসলামের সঠিক পথ পরিচালনা করার আমি মনে করি একটা উত্তম প্রতিষ্ঠান এটি তৈরি হলো। ইসলামিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে মানুষ জ্ঞান অর্জন করবে, তাদের বুদ্ধির বিকাশ আসবে। 3 তলায় এই মডেল মসজিদে সংযুক্ত থাকবে ইসলামী ফাউন্ডেশনের একটি দপ্তর। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও এর লাগোয়া জেলাগুলোর নিম্নাঞ্চলে জমে থাকা পানি নামতে শুরু করেছে। চলমান লঘুচাপের কারণে আগামী শনিবার পর্যন্ত মাঝারি থেকে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে প্রবল বৃষ্টিপাতে ধস নেমে শিলিগুড়িতে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের হিসেব বলছে, কলকাতায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গড় বৃষ্টিপাত হয়েছে প্রায় 200 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়েও কয়েক গুণ বেশি। এতে কলকাতা সহ আশপাশের জেলাগুলোর নির্মাঞ্চল প্লাবিত হয়। শুক্রবার বেশিরভাগ এলাকা থেকেই পানি নেমে গেছে। পানি নেমে যাওয়ায় সকাল থেকেই কাজে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে আগামী শনিবার রাত পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রোববার থেকে স্বাভাবিক হতে শুরু করবে পশ্চিমবঙ্গের আকাশ। গাড়ি নেই, অসুবিধা আছেই, আর তা সত্ত্বেও এই বৃষ্টি ভেঙে ভেঙে আসছে যাচ্ছি। তারপরে বাবুরা তো সেরকম কোনো স্টেপ নিচ্ছে না, সরকারও কোনো স্টেপ নিচ্ছে না। সেই জায়গায় আর কি করবো, গরিব মানুষ পেটের দায় খাটতে হচ্ছে, খেতে হবে। এদিকে ভারী বৃষ্টিপাতের প্রভাবে শিলিগুড়ির ভালুখোলায় ট্রেনের টানেলে কাজ চলাকালীন মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কুয়েতে ব্যবসা বাণিজ্য করে অনেকেই বিপুল অর্থের মালিক হয়েছেন। বিশ্বের অন্যতম ধনী এই দেশে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই তাদের যোগ্যতা আর দক্ষতা দিয়ে হয়েছেন
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। একদিকে নিজেরা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি স্বাবলম্বী করেছেন আরও বহু বাংলাদেশিকে। কিন্তু বর্তমানে করোনা প্রাদুর্ভাব রোধে সরকারের নির্দেশনা মেনে রাত ৮টার মধ্যে বন্ধ করে দিতে হয় দোকানপাট, আর এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে সোলাইবিয়া অঞ্চলের সবচেয়ে বড় ফল ও সবজি মার্কেট আল ফুরদা এখন অনেকটাই ক্রেতা শূন্য। করোনার কারণে দীর্ঘদিন ধরেই দুর্দিন যাচ্ছে সেখানে। কেনা বেচা আগের মতো নেই। দিনের পর দিন কেবল লোকসানি গুনছেন ব্যবসায়ীরা। দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। করোনার আগে আমরা খুব ভালো ছিলাম, ব্যবসা বাণিজ্য আমাদের সফল ছিল। আমাদের এখানে মার্কেটে অনেক বাংলাদেশি ভাই বেড়াদার আছে, সবাই যারা ব্যবসা করে তারা অনেক ভালো অবস্থায় ছিল করোনার আগে। করোনা আসার পরে দিয়ে আমরা করোনা মহামারীতে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এই মার্কেটে কয়েকশো বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন এবং বিভিন্ন দেশের বিক্রেতাদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করে যাচ্ছেন তারা। বিক্রেতারা বলছেন সেখানকার বেশিরভাগ ক্রেতাই রাতের বেলায় কেনাকাটা করতে মার্কেটে যেতেন, কিন্তু এখন করোনার কারণে সরকারি নির্দেশে ৮টার মধ্যে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়, তাই কেনা বেচা অনেকটাই কম। মানুষ তেমন আসতে পারে না সারাদিন কর্মব্যস্ততার পরে। মানুষ যেহেতু দিনে গিয়ে রেস্ট করে, তারপর রাত্রেবেলা আসে, রাতে কিন্তু ৮টার পরে বন্ধ হয়ে যায়। সৌদি আরব, জর্ডান, লেবানন, ওমান, ইয়েমেন, ভারত, ফিলিপিন্স সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফলমূল ও সবজি আসে কুয়েতের এই মার্কেটে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশ থেকে সবজি আমদানির উদ্যোগ নেওয়া হলে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই খাত। সময় সংবাদ, কাতার। ২৭ জুন ২ দফায় ফ্রান্সের রিজিয়ন বা আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পেছানো হয়। এই প্রথমবারের মতো একজন বাংলাদেশি আঞ্চলিক নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি জানিয়েছেন মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করতে চান। প্যারিস থেকে লুৎফুর রহমান বাবু রিপোর্ট। ফ্রান্সের স্থানীয় সরকার ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিজিয়ন বা আঞ্চলিক প্রতিনিধি নির্বাচন, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ ও ২৭ জুন। ২ দফার এই নির্বাচন চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবার কথা ছিল, তবে করোনা সংকটের কারণে এটি পেছানো হয়। ৬ বছর মেয়াদী এই পদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ২ দফায় অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে প্রথম দফায় যে দল ৫০% বেশি ভোট পায় তাদেরকে দ্বিতীয় দফায় আর অংশগ্রহণের সুযোগ থাকে না, যদিও প্রথম দফায় এককভাবে নির্বাচিত হবার সম্ভাবনা খুব কমই থাকে। কোনো দলের মনোনীত প্যানেল যদি তারা ৫০% বেশি ভোট পায় তাহলে তারা মোট সদস্য সংখ্যার ১/৪ আসন পাবে। অর্থাৎ যদি কোনো রিজনে ২৮টি আসন থাকে এবং সেখানে যে দল ৫০% আসন পেল সেখানে তারা ৭ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। অবশিষ্ট ২১ জন ভোটের সংখ্যার উপর নির্বাচিত হবেন। এখানে উল্লেখ্য যে নির্বাচনে অংশগ্রহণকারী যে সকল দলগুলোর মধ্যে কমপক্ষে ৫% কিংবা তারও বেশি ভোট পাবে তাদের মধ্য থেকে অবশিষ্ট সদস্য নির্বাচিত করা হয়। আঞ্চলিক নির্বাচনের প্রতিনিধিরা একটি অঞ্চলের পরিবহন, কলেজ, রাস্তাঘাট উন্নয়নের কাজ তদারকি করে থাকেন। আর এবারে আঞ্চলিক নির্বাচনে ফ্রান্সের সবকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে বলে জানা গেছে। এই নির্বাচনটা অনেকটা ডিপেন্ডস করে এই বিভাগীয় নির্বাচনের উপরে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যারা বাংলাদেশি আছি তারা মোটামুটি ইনভলভ এই নির্বাচনের ব্যাপারে এবং আমার ধারণা যে আমরা সঠিক প্রার্থীকে বিবেচনা করেই তার পলিটিক্যাল ইনভলভমেন্ট এবং আমাদের বান্ধব যে সমস্ত লোকজন আমাদের জন্য কাজ করবে তাদেরকে আমরা নির্বাচন করব। ইতিপূর্বে ফ্রান্সের পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশিরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তবে এই প্রথমবারের মতো আঞ্চলিক নির্বাচনে অংশগ্রহণ করছেন একজন প্রবাসী বাংলাদেশি। এখন যে দল আছে তারা হলো ডানপন্থী, কিন্তু আমরা বামপন্থী এবং বামপন্থীরা সবাই একত্রিত হয়ে 9টা পার্টি একত্রিত হয়ে আমরা কিন্তু এবার নির্বাচন করতে যাচ্ছি, উপজেলা নির্বাচন অবশ্যই। তো সেক্ষেত্রে এখন একটা চান্স আছে, যে চান্সটা আমরা কাজে লাগাতে চাচ্ছি। আমি ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দল লা রিপাবলিক অমাসের একজন সক্রিয় সদস্য। এখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচনগুলিতেও এখানকার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন, যেখানে তুলে ধরবেন সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সমস্যা আর সম্ভাবনার কথা। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। ব্যাপক সম্ভাবনা জাগিয়েও সদ্য ফলাফলে হোঁচট খেল
জার্মানির তুইবেঙ্গেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা টিকা কিওরভ্যাক সব ধরনের করোনা প্রতিরোধে মানবদেহে টিকাটি কতটা কার্যকর তার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার মাত্র 47% কার্যকারিতার ফলাফলে হতাশ প্রতিষ্ঠানটির জৈব বিজ্ঞানী সহ দেশটির প্রশাসনও। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়া রিপোর্ট। জার্মানির তুইবিঙ্গেন বিশ্ববিদ্যালয় ক্লিনিকের গবেষকদের আশা ছিল বায়োএনটেকের পর টিকার ঘাটতি পূরণে শীঘ্রই আলোর মুখ দেখবে কিওরভ্যাক, কিন্তু ইউরোপ ও ল্যাটিন আমেরিকা সহ 10টি দেশে কমপক্ষে 44,000 মানুষের দেহে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সফলতার সঙ্গে টিকাটির তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা শেষে সর্বসাধারণের প্রয়োগের জন্য ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএ এর অনুমোদন পাওয়ার অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো। কারণ জৈব বিজ্ঞান প্রতিষ্ঠান তুইবিঙ্গারের সদ্য এক গবেষণায় দেখা গিয়েছে টিকাটি মানব দেহে মাত্র 47% কার্যকরী। ইএমএ এর দেয়া মানদণ্ড অনুযায়ী মানব দেহে কমপক্ষে 50% কার্যকর হতে হবে যে কোনো ভ্যাকসিন। তবুও জার্মান জৈব প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানে আস্থা দেশটিতে বসবাসরত প্রবাসীদের। জার্মানির গবেষণার উপর আমার আস্থা আছে, তবে আমার মনে হয় যে আরও যদি ওরা গবেষণা করে হয়তো বা এই পার্সেন্টেজটা আরও বাড়বে, ধীরে ধীরে হয়তো আরও এফিশিয়েন্ট করবে। এদিকে প্রতিষ্ঠানটির গবেষণা দলের প্রধান পেটার ক্রেমসনার বলেন, তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষায় যুক্তরাষ্ট্রের মডার্নার প্রতি ডোজে যেখানে 100 আর বায়োএনটেকের 30 মাইক্রোগ্রামের প্রয়োজন, সেখানে কিওরভ্যাকের 12 মাইক্রোগ্রামই করোনার বিরুদ্ধে কার্যকরী। এছাড়াও সাধারণ ফ্রিজে রাখা যাবে কমপক্ষে 3 মাস। ভ্যারিয়েশনগুলোর উপরে আরও কাজ চালায়, আরও গবেষণা করে, তো আমি মনে করি যে আরও ভালো কোনো প্রমাণ অথবা আরও ভালো কোনো টিকা আমরা সামনে পেতে পারি এবং এরপর অনুমোদন দিলে মনে হয় যে ভালো। গেল বছর মোটা অঙ্কের টাকা উৎকোচ দিয়ে টিকাটির সত্ত্ব পেতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর টিকাটির সার্বিক উন্নয়নে জার্মান প্রশাসন লগ্নি করেছিল কমপক্ষে 300 মিলিয়ন ইউরো। তবে কিওরভ্যাকের এমন ফলাফলে হতাশ না হয়ে প্রতিষ্ঠানটিকে গবেষণা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএ। বারবার রূপ বদল করে ভয়ঙ্কর হচ্ছে কোভিড-19, আর এতেই বিব্রত জৈব বিজ্ঞানীরা। তবুও তুইবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যে একদিন সফল হবে এই কিওরভ্যাককে নিয়ে, এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দ্বিতীয় ধাপে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে, আর এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা এর ফলে দেশটিতে ব্যবসা বাণিজ্যে আবারও গতি আসবে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারে কমে আসছে করোনা ভাইরাসের সংক্রমণ, এতে আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রত্যাহার করা হয়েছে দ্বিতীয় ধাপের বিধিনিষেধ। খুলে দেওয়া হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান, অনুমতি দেওয়া হয়েছে হোটেলে বসে খাওয়ার। দ্বিতীয় ধাপের বিধিনিষেধ প্রত্যাহার হওয়ায় স্বস্তি ফিরেছে কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তাদের আশা খুব শিগগিরই গতি ফিরবে ব্যবসা বাণিজ্যে। করোনার বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে, দ্বিতীয় ধাপে তুলে দেওয়া হয়েছে। এখন মানুষজন বসে খেতে পারবে। আমাদের রেস্টুরেন্টের বিজনেস আলহামদুলিল্লাহ ভালো চলছে। এখন কাতারে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাতারের দ্বিতীয় ধাপের যে বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধগুলো প্রত্যাহার করায় আমরা কাতার প্রবাসী পক্ষ থেকে কাতার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 9 জুলাই তৃতীয় ধাপ এবং 30 জুলাই চতুর্থ ধাপে পুরোপুরি প্রত্যাহার করা হবে বিধিনিষেধ। বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে গণহারে ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত থাকায় গড় আক্রান্তের হার 150 জনের নিচে নেমে এসেছে। দেশটিতে এরই মধ্যে প্রায় 29 লাখ ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে। সময় সংবাদ, কাতার। করোনার প্রতিষেধক আবিষ্কার হলেও কার্যকর ট্যাবলেট উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। ট্যাবলেট আবিষ্কারে এরই মধ্যে $300 কোটি খরচের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শীঘ্রই মুখে সেবনযোগ্য ট্যাবলেট আবিষ্কারের আশা করছেন ওই দেশটির গবেষকরা। করোনার প্রতিষেধক আবিষ্কার হলেও কোভিড আক্রান্ত রোগীকে দ্রুত সারিয়ে তুলতে এখনও সেরকম কার্যকর কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তবে বিভিন্ন দেশের গবেষকরা কোভিড ট্যাবলেট আবিষ্কারে দিনরাত কাজ করে যাচ্ছেন। সেবন করা যায় এমন ওষুধ ও ট্যাবলেট আবিষ্কারের জন্য এরই মধ্যে $300 কোটি বেশি বিনিয়োগ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ওষুধ আবিষ্কারে গবেষণা ও উন্নয়নের গতি বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা বিভাগ।
বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ও মার্কিন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, সেবনযোগ্য করোনার ওষুধের গবেষণা ও পরীক্ষায় ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে এই অর্থ ব্যয় হবে। ভাইরাস প্রতিরোধী এই ঔষধ আবিষ্কার হলে সংকটাপন্ন রোগীর মৃত্যু ঠেকানো সম্ভব হবে বলে মনে করেন তিনি। এছাড়া ঘরেই সেবনযোগ্য হওয়ায় জীবন বাঁচানোর শক্তিশালী এক অস্ত্র হয়ে উঠবে কোভিড ট্যাবলেট। $300 কোটি মধ্যে $30 কোটি গবেষণার কাজে ব্যয় করা হবে। প্রায় $100 কোটি থাকবে প্রি ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষায় ব্যবহারের জন্য। ওষুধ তৈরি ও উন্নয়নে খরচ হবে $70 কোটি। ওষুধ উদ্ভাবনের জন্য বরাদ্দ রাখা হয়েছে $120 কোটি। ওমর ইনান, সময় সংবাদ। আজ থেকে নওগাঁয় দেওয়া হবে চীন থেকে আনা সিনোফার্মের ভ্যাকসিন। সকাল 10টায় সদর হাসপাতালে শুরু হবে এই টিকাদান কার্যক্রম। টিকা ও নওগাঁর সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সদর হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ রাব্বি। কোনোভাবেই কিন্তু করোনা সংক্রমণের হার এখানে থামানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে এক সপ্তাহ এখানে লকডাউন অতিবাহিত করা হয়েছে। এরপর কিন্তু কঠোর বিধিনিষেধ এখন 15 দফা চলছে। এই 15 দফা বিধিনিষেধের কিন্তু কোনো এখানকার সুফল তেমন কিন্তু মিলছে না। প্রতিনিয়ত কিন্তু সংক্রমণের যে হার, এটা কিন্তু জেলা শহরে এবং প্রান্তিক পর্যায়ে কিন্তু ওঠানামা করছে 25 থেকে 28-এর মধ্যে, 28% মধ্যে। এরকম একটি সংক্রমিত এলাকায় কিন্তু এখন পুরো জেলায় কিন্তু আস্তে আস্তে এটা ওঠানামার এই পরিস্থিতিতে সাধারণ মানুষরাও কিন্তু অনেকটা উদ্বিগ্ন। কিন্তু সাধারণ মানুষের ভিতর প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে কিন্তু এই কঠোর বিধিনিষেধের যে বিষয়গুলি তুলে ধরার যে চেষ্টা করা হচ্ছে, কিন্তু বালাই কমানোর ক্ষেত্রে কিন্তু তাদের উদাসীনতা ব্যাপকভাবে ফুটে উঠছে। এ কারণে কিন্তু সংক্রমিতর যে হার এই সীমান্তবর্তী জেলা নওগাঁর একদিকে ঝুঁকি থাকছে, অন্যদিকে কিন্তু রাজশাহী সহ পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে একটি লাগোয়া হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত এই সংক্রমিত হারের জায়গাটা কিন্তু ওঠানামা অব্যাহত রয়েছে। গতকালকে জেলায় যে স্বাস্থ্য বিভাগের হাতে তথ্য এসেছে, এই তথ্য অনুযায়ী কিন্তু 22 জনের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। অন্যদিকে কিন্তু PCR ল্যাব থেকে এসেছে 31 জনের। এই 222 এবং 31 PCR ল্যাবের এই পরীক্ষায় কিন্তু 58 জন করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে এই জেলায়। তো প্রতিনিয়ত কিন্তু এই সংক্রমিতের যে হার, এটা কিন্তু 22 থেকে 26 বা 25-এর মধ্যে ওঠানামা করছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো যে এই অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উৎসাহ দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় বুথ খোলা হয়েছে, কিন্তু সেই তুলনায় সাধারণ মানুষের সম্পৃক্ততা খুবই নগণ্য দেখছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ বলছে যে মানুষকে কিন্তু এই অ্যান্টিজেন টেস্টের আওতায় আনাটা অনেকটা দূর হয়ে দাঁড়িয়েছে তাদের। এক্ষেত্রে PCR ল্যাবের যে চিত্র, এটা কিন্তু আরো একটু দুর্ভোগের কারণ। কারণ PCR ল্যাব থেকে যে পরীক্ষা, এটা কিন্তু অনেক সময় 3 দিন, 4 দিন বা 5 দিন পর্যন্ত লেগে যাচ্ছে। কারণ স্থানীয় সদর হাসপাতালে কিন্তু PCR ল্যাব নেই। এখান থেকে পরীক্ষার জন্য পার্শ্ববর্তী রাজশাহী অথবা ঢাকাতে এদের প্রেরণ করতে হচ্ছে। এই ফলাফল আসতে বিড়ম্বনার কারণে কিন্তু প্রকৃত চিত্র বা সংক্রমিতের যে হার, এটা কিন্তু অনেক দেরিতে উঠে আসছে। জেলায় প্রায় 32 লাখ লোকের জন্য কিন্তু জেলাবাসী দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে জেলায় অন্তত একটি PCR ল্যাব এবং এখানে ICU ইউনিট খোলা হোক। এই ক্ষেত্রে কিন্তু একটা বড় সংকট এখানে অনুভূত হচ্ছে। তবে এখন পর্যন্ত জেলায় যে গড় সংক্রমিত হার, গতকালকে চিত্রে বলা হচ্ছে যে 23.5 বা 22-এর উপরে সবসময় কিন্তু এটা বিরাজ করছে। তবে কালকে কিন্তু জেলায় চীন থেকে আসা 10,400 ডোজ টিকা এসেছে। আজ 10টায় কিন্তু এই টিকা দেওয়ার একটি ঘোষণা দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। প্রথম পর্যায়ে কিন্তু 5,400 টিকা বা এই ডোজ কিন্তু সাধারণ মানুষের মাঝে দেওয়া হবে। বিগত দিনে কিন্তু যে টিকা দেওয়ার হার, এটা কিন্তু এখনো পর্যাপ্ত, যে দ্বিতীয় ডোজটা এখনো গ্যাপ রয়েছে বা দ্বিতীয় ডোজ এখনো কিন্তু দেওয়া সম্ভব হয়নি। তবে সাধারণ মানুষের ভিতরে কিন্তু এক ধরনের উদাসীনতার কারণেই এই জাতীয় বিশেষ করে সংক্রমিতর ব্যবস্থাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং প্রতিনিয়ত কিন্তু জেলার প্রান্তিক পর্যায়গুলো এখন কিন্তু শহর থেকে উপজেলা লেভেলগুলোতে কিন্তু সংক্রমিতের যে হার বা করোনা শনাক্তের হার, তা কিন্তু অনেক বেশি। তবে গতকালকের চিত্র আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে নওগাঁ সদরে 8 জন আক্রান্ত হয়েছে, রানীনগরে 8 জন, অন্যদিকে সীমান্তবর্তী উপজেলা পত্নীতলাতে কিন্তু 11 জন করোনায় শনাক্ত হয়েছে। অন্যদিকে অন্যান্য উপজেলাগুলোতে 4 জন 5 জন করে প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে। তবে এই শনাক্তের হার কিন্তু সার্বিক সেটা কিন্তু খুবই নগণ্য। কারণ পরীক্ষা সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু এই চিত্রটা কিন্তু খুবই নগণ্যভাবে ফুটে উঠছে, এমন কথা কিন্তু স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিগত দিনে কিন্তু জেলায় এক দফা কঠোর লকডাউন পালন করা হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সবশেষ
2 দফা এখন কঠোর বিধিনিষেধ পালন করা হয়েছে এবং 15 দফা এই বিধিনিষেধ দেওয়া হয়েছে যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু দোকান খোলা থাকবে। সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, কিন্তু মানুষের ক্ষেত্রে এই সামাজিক সচেতনতা বা এই মাস্ক পরা বা করোনা সচেতনার ক্ষেত্রে যেসব বিধিবিধান মেনে চলা, এটা কিন্তু প্রচন্ডভাবে উদাসীনতা এখানে আমরা লক্ষ্য করছিলাম। এ কারণে কিন্তু সাধারণ মানুষের ভিতরে সংক্রমণের যে বিষয়টি, এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং এই বৃদ্ধি কিন্তু সামনে কুরবানি ঈদ আসছে। ঈদের কারণে কুরবানি হাট রয়েছে অসংখ্য এবং পাশাপাশি এই সীমান্তবর্তী কয়েকটি উপজেলা, 4টি উপজেলা রয়েছে। এই উপজেলাগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত যে ঝুঁকিটা থাকছে তা হলো সীমান্ত পেরিয়ে ভারত থেকে এই মৌসুমে কিন্তু গরুর একটা চালান বরাবরই এসে থাকে। তো এই জায়গাগুলোতে প্রশাসন বলছে যে এবছর কিন্তু কঠোর একটি নজরদারি তারা অব্যাহত রেখেছেন, বিশেষ করে সাপাহার, পোরশা, নিয়ামত, পোরশা, ধামুরহাট এই সীমান্ত পয়েন্টগুলোতে মানুষের যে আসা যাওয়া এই বিষয়গুলিকে কিন্তু তারা গুরুত্ব দিয়ে এই সংক্রমণ হার থামানোর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছে। তবে জেলায় কিন্তু আজকে যে টিকাটা দেওয়া হবে, এই টিকা সকাল 10টায় দেওয়া হবে এবং এই চীন থেকে আসা এই টিকার পরবর্তী ধাপে 5,000, প্রথম দফায় 5,400, পরের ধাপে কিন্তু 5,400, এই মোট 10,800 এই ডোজ কিন্তু দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে করোনার যেসব প্রতিবিধান বা যেসব তাদের যে কার্যক্রমগুলি রয়েছে সচেতনতার ক্ষেত্রে, এই দিকে কিন্তু তাদের জোর দেওয়া হয়েছে। উপজেলা লেভেলগুলোতে কিন্তু অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে বেশ কিছু বুথ খোলা হয়েছে। প্রতিটা হাসপাতালে সংক্রমিত পরীক্ষার জন্য এই দ্রুত র্যাপিড যে পরীক্ষা, এই পরীক্ষাকে তারা গুরুত্ব দিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের যে কার্যক্রম তারা কিন্তু সেটা অব্যাহত রেখেছেন। তো সার্বিক চিত্র হলো ভাই 32 লক্ষ জেলার এই মানুষের কিন্তু যে পরিমাণ করোনা সংক্রমিত হচ্ছে, সেই তুলনায় কিন্তু পরীক্ষাটা খুব নগণ্য হচ্ছে, এমন কথা জানিয়েছে স্থানীয় সুধী সমাজ। তো রাব্বি, এই ছিল নওগাঁর করোনা পরিস্থিতির খবর সবশেষ আমার কাছে। করোনার সার্বিক পরিস্থিতি এবং ভ্যাকসিন কার্যক্রমের সর্বশেষ নিয়ে নওগাঁ সদর হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী MR রকি। লিগের খবর, আবারও ঢাকা ডার্বির উত্তেজনায় মাতার অপেক্ষা। ডিপিএল সুপার 6-এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই সুপার জায়ান্ট আবাহনী আর মোহামেডান। গ্রুপ পর্বের সাকিব কাণ্ডের পর এই ম্যাচ গুরুত্ব পাচ্ছে আলাদাভাবে। সাকিব না থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় পেতে মরিয়া সাদা কালো শিবির। অন্যদিকে গ্রুপ পর্বের হারের শোধ নিতে তেতে আছে আবাহনী। ফিরেছেন লিটন দাস। মিরপুরে ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা 6:30টায়। অথচ এ ম্যাচটি হতে পারত এবারে ডিপিএলের সবচাইতে আকর্ষণীয় আর জমজমাট দ্বৈরথ। শুধু ঢাকা ডার্বির উত্তেজনাই নয়, সাকিব কাণ্ডের পর এ ম্যাচ নিয়ে থাকতে পারত বাড়তি উন্মাদনা। তবে সব আলোচনা কিছুটা হলেও বিবর্ণ হয়েছে সাকিবের মার্কিন মুলুকে চলে যাওয়ায়। তবুও ঢাকা ডার্বির উত্তাপ বলে কথা, কোনো দলই বিনা যুদ্ধে নাহি দেবে সূচাগ্র মেদিনী। সেদিক থেকে মোহামেডানের এই দলটাকে দুর্ভাগা আপনাকে বলতেই হচ্ছে। সেরা তারকার পর সাদা কালো শিবির পাবে না স্পিড স্টার তাসকিনের সার্ভিস। ইনজুরিতে শুধু এ ম্যাচই নয়, গোটা ডিপিএল থেকে ছিটকে গেছেন তিনি। অস্বস্তির বিপরীতে মতিঝিল পাড়ার দলটার আছে স্বস্তির খবরও। ব্যাটিংয়ে কাপ্তান শুভাগত লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, রানে আছেন ইরফান, নাদিফরা। তবে বাজে বোলিং বরাবরই ডুবিয়েছে মোহামেডানকে। সেক্ষেত্রে মর্যাদার লড়াইয়ে আরও কিপটা হতে হবে রাহি, রনিদের। ধারে কিংবা ভারে মোহামেডান থেকে যোজন যোজন এগিয়ে মুশফিকের আবাহনী। টপ 2 থেকে প্রাথমিক স্টেজ শেষ করেছে তারা। তবে আকাশনীল শিবিরেও আছে দুশ্চিন্তার কালো মেঘ। মুনিম শাহরিয়ার ছাড়া রানে নেই কোনো টপ অর্ডার। শান্ত মোসাদ্দেকরা থিতু হয়েও ইনিংসকে করতে পারছেন না বড়। নড়বড়ে মিডল অর্ডারও। নাইম শেখ লোয়ার অর্ডারকে নিয়ে জিতিয়েছেন বেশ কয়েকটা ম্যাচ। তাই তো বাড়তি দায়িত্ব নিতে হবে মুশফিক, আফিফদের। আবাহনীর দুশ্চিন্তার কারণ আছে আরও। গ্রুপ পর্বে বোলাররা ছিল ব্যয়বহুল। তবে পরিসংখ্যান আশাবাদী করছে ডিপিএলের 3 বারের চ্যাম্পিয়নদের। লিস্টের মর্যাদা পাওয়ার পর দুদলের 8 বারের দেখায় 5 জয়ে স্পষ্টই এগিয়ে আকাশী নীল। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে বিসিবির তদন্ত কমিটি পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং নিয়ে ক্লাবগুলোর কোনো অভিযোগ পায়নি। অথচ সপ্তাহ না গড়াতেই নিরপেক্ষ ভেন্যু, আম্পায়ার আর ম্যাচ রেফারের নিয়োগ চেয়ে আবেদন জানিয়েছে রেলিগেশন জোনে থাকা ক্লাব লেজেন্ডস অফ রূপগঞ্জ। সিসিডিএমকে আনুষ্ঠানিক চিঠি দিলেও তাকে অভিযোগ বলতে নারাজ খোদ রূপগঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু।
ওলডিওএইচএস এর বিপক্ষে একটা ভালো ম্যাচের জন্য বিকেএসপির পরিবর্তে মিরপুরে খেলতে চায় রূপগঞ্জ। 12টা ক্লাবের সাথেই কথা হয়েছে, একটা ক্লাব বা একটা ক্যাপ্টেন বা একটা ম্যানেজার কেউ এই ডিপিএল এর আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই। সাকিবের লাথি কিংবা উইকেট উপড়ে আছড়ে ফেলার অমন অক্রিকেটীয় আচরণের পর ডিপিএল তথা ঘরোয়া ক্রিকেটে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং সহ নানা অসঙ্গতির খবর গরম রেখেছিল ক্রীড়াঙ্গন। মনে উদ্ভূত কিছু প্রশ্নের উত্তর না মিললেও বিসিবি বসের এই কথাটা জলের মতো শীতল করেছিল পুরো পরিস্থিতি। তবে পাপনের বক্তব্যের ওজন কি কিছুটা কমে গেল এই চিঠিটার পর? রেলিগেশন লিগের 3 দলের জন্য সময়টা উদ্বেগের। পা ফসকালেই প্রিমিয়ার ডিভিশন থেকে ঘটবে অবনমন। তবে যেন একটু বেশি অস্বস্তিতে লেজেন্ডস অফ রূপগঞ্জ, যে কারণেই কিনা শেষ ম্যাচে নিরপেক্ষ ভেন্যু, আম্পায়ার আর ম্যাচ রেফারি নিয়োগ প্রসঙ্গে সিসিডিএম বরাবর আবেদন করেছে রূপগঞ্জ। নির্ধারিত সূচিতে সোমবার ওলডিওএইচএস এর বিপক্ষে তাদের ম্যাচটা হওয়ার কথা সাভার বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে। ইতিহাস বলে ঢাকা সিটির বাইরে ম্যাচগুলোতেই আম্পায়ারিং ইস্যুতে আসে অধিকাংশ অভিযোগ। অদৃশ্য কোনো শঙ্কা বা নিছক ভদ্রতার খাতিরেই কিনা চিঠিটাকে অভিযোগ বলছেন না ক্লাবটির এই কর্মকর্তা, যদিও ইনিয়ে বিনিয়ে বলা কথাগুলো ইঙ্গিত দিচ্ছে সেদিকেই। কারণ তো আসলে বুঝেনি, বুঝছেন, আমরা আবার বলা যেতে জানাই সেখানে খেলাটা হইলে আমরা একটু মনে করতে এটা ভালো হবে, যেহেতু বৃষ্টি হলেও খেলা হয় না, বৃষ্টিতে খেলা না হলে তো আমরা যেহেতু পয়েন্ট আগে আসছি আসলে আমরা থাকবো এখানে। আমরা চাচ্ছি এখানে সমস্ত বিতর্ক রূপ থেকে একটা ভালো ক্রিকেট নিয়ে মাঠটাও খালি আছে। মেন হইলো আপনাদের প্যানেল আর ম্যাচটা পারি, এখন দেখা গেল মাঠের সকালবেলা যা দেখলাম যে মাঝে মাঝে আম্পায়ার দিচ্ছে। চিঠির অনুলিপি প্রাপকের তালিকায় থাকা সিসিডিএম, ক্রিকেট বোর্ড কিংবা আম্পায়ার্স কমিটির সংশ্লিষ্টদের সঙ্গে এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলেননি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। হাত পা জন্ম থেকেই বিকল, তবুও জীবনযুদ্ধে হেরে না গিয়ে পা দিয়েই লিখে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাশ করে একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন নরসিংদীর শারীরিক প্রতিবন্ধী আমিনুল ইসলাম। পরিবার, সহকর্মী ও প্রতিবেশীদের দাবি, সরকারের সহযোগিতা পেলে দেশকে আরও কিছু দিতে পারবেন আমিনুল। আশিকুর রহমান পিয়ালের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শারীরিক প্রতিবন্ধী আমিনুল ইসলাম হাত পুরোপুরি বিকল। পায়ের 2 আঙ্গুলের ফাঁকে চক ধরে বোর্ডে নিখুঁতভাবে লিখে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। সহজ নিয়মে শিক্ষার্থীদের বুঝিয়ে দিচ্ছেন গণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ। শেখাচ্ছেন ইংরেজি জটিল মারপ্যাচ। আসা যাওয়া করেন অন্যের সাইকেলে চড়ে। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের বাসিন্দা আমিনুল। জন্ম থেকে হাত পা বিকলাঙ্গ, হাঁটুতে ভর দিয়ে কোনো রকমে চলাফেরা করেন। কিন্তু এই প্রতিবন্ধকতা থামাতে পারেনি আমিনুলকে। অদম্য সাহস আর মনোবল নিয়ে পা দিয়ে লিখেই 2009 সালে মাধ্যমিক এবং 2011 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। স্বপ্ন ছিল কাজ করবেন সরকারি দপ্তরে। যদি আমার একটা সরকারি চাকরি হতো তাহলে আলহামদুলিল্লাহ ভালোই চলতাম। সরকারি দপ্তরে চাকরির স্বপ্ন পূরণ না হলেও স্থানীয় এক মাদ্রাসা কর্তৃপক্ষ আমিনুলকে সেখানে কাজের সুযোগ করে দিয়েছেন। ছাত্রদের সুন্দর করে টিচিংটা খুব ভালো, কিন্তু অন্য প্রতিষ্ঠান তো ওনারা নেবে না, হিসাবে আমি স্বল্প পয়সায় দেই। প্রতিবন্ধী ভাতা ও মাদ্রাসার যৎসামান্য বেতনে 4 সদস্যের পরিবার নিয়ে চলা খুবই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় আমিনুলের পাশে দাঁড়াতে সরকার ও সমাজের দানশীলদের এগিয়ে আসার আহ্বান জানান স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। ওনার কাছ থেকে আসলে আমরা এটাই শিক্ষা পাই যে জীবন কখনো থেমে থাকে না। এত কষ্টে চললে কারো কাছে হাত পাতে না। এদিকে আমিনুলকে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিবন্ধী ভাতাও পাচ্ছে, আর বিশেষ কিছু করার হয়তো সুযোগ নেই, তবে সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে স্থানীয়ভাবে লোকাল রিসোর্স ম্যানেজ করে যদি তার জন্য বেটার কিছু করা যেতে পারে। শিক্ষার আলোকময় জীবনে এসে আমিনুল একাই শিক্ষার আলো দেখেননি, আলো ফুটিয়েছেন শত শত মানুষের মাঝে। মানুষ তার ইচ্ছের সমান বড়, এই পরিচয়ই যেন সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন শারীরিক প্রতিবন্ধী আমিনুল ইসলাম। সময় সংবাদ, নরসিংদী। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। চাকার লিপ ভেঙে মাজায়, স্প্রিং ভেঙে যায়, বুঝছেন, যাত্রী হয়রানি হন। তো বৃষ্টি হলে পুকুর হয়ে যায়, নদী নালার মতো অবস্থা হয়ে যায়। সিটি কর্পোরেশন সিডিএ ওয়াসার সমন্বয়হীন কাজে চরম দুর্ভোগে চট্টগ্রামবাসী। উন্নয়ন প্রকল্পের ধীরগতিতে ক্ষোভ, লক্ষ্য নিয়ে এগোচ্ছে কাজ, দাবি কর্তৃপক্ষের।
করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত সীমান্ত জেলার স্বাস্থ্য ব্যবস্থা। সারা বিশ্বে এখন ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট। দেশে আজ শুরু হচ্ছে সিনোফার্মের টিকাদান। মুজিব শতবর্ষে নতুন করে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন 1.5 লাখেরও বেশি ভূমিহীন পরিবার। কাল ভিডিও কনফারেন্সে বাড়ি ও দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। অপহরণ নয়, ব্যক্তিগত কারণেই নিজেই আত্মগোপনে ছিলেন ইসলামী বক্তা আবু তহা। নিশ্চিত করলেন জবানবন্দিতে, নিজ জিম্মায় ছেড়ে দিলেন আদালত। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।